Hello and good evening, everyone. My name is Marshuam Zidan, and with me I have my co-host Akazishan Saif, and we welcome you to yet another session of NECU Talks. This is our new session, and we are calling it the Forum. And today, our guest of honor is none other than acclaimed politician, one of the most acclaimed researcher and columnist, and someone who's also a faculty of North-South University, the one and only Bobby Hajjaj Sir. Hello, sir. হ্যালো জিদান, থ্যাংক ইউ আমাকে তোমাদের এই প্ল্যাটফর্মে দাওয়াত জানানোর জন্য। এনএসইউ টক, বোথ জিদান, জাকা, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। Thank you so much, sir. Sir, firstly, I'm Jigesh Korboje, since we are going through a stage of pandemic, and we have been going through this for a lot of time. Like we have been doing our classes online. People have been working from home. So, sir, how has it been for you? Like, how are you doing, and are you coping up with this pandemic? আসলে তোমার জিদান, সত্যি কথা বলতে আমরা কিছু দূর তো প্রিভিলেজড যে আমাদের পার্সোনাল প্রবলেম এই জায়গাগুলোতে কম হয়। মানে আমরা অনেক বড় কিছু না হলেও আমাদের বেসিক মনে করো ফ্যামিলি সেভিংসটা ওই জায়গায় আছে যে কয়েক মাস যদি আমরা কাজে যেতে না পারি তাহলে আমরা মনে করো দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যাব না। আমাদের ওই যে মানে দৈনন্দিন জীবনে আমরা ক্ষুধার কষ্ট ভোগ করবো এমন জায়গায় আমরা পৌঁছবো না। এবং হয়তো নর্থ সাউথ ইউনিভার্সিটি বেশিরভাগ ছাত্রছাত্রী, বেশিরভাগ সবাই অবভিয়াসলি না, আমি 12 বছর হয়ে গেছে এখানে পড়াচ্ছি, আমি ভালো করে জানি নর্থ সাউথ ইউনিভার্সিটির কোন ধরনের সোশিও-ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এবং এটা একটা মিথ্যা ধারণা যে শুধুমাত্র তোমার অ্যাফ্লুয়েন্ট সোশিও-ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। অনেক মেধাবী ছেলে পেলে নন অ্যাফ্লুয়েন্ট সোশিও-ইকোনমিক থেকে ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, এবং তাদের তোমার মেধার জোরে, মেধার শক্তিতে তারা এখানে এসে পৌঁছায়। তো সেটাও আমি জানি, বাট আমি জাস্ট ওটা বলছি যে আমাদের জন্য তুমি যে ওই যে কোপিং এর কথা বললে, যে আমাদের জন্য আসলে অতটা মুশকিল হয় না। দৈনন্দিন জীবনে হয়তো আমি আসলে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, অনেকের শুনতে খারাপ লাগতে পারে, আমার দৈনন্দিন জীবন হিসেবে আমি হয়তো অনেক বছর পর, গত এক বছর মানে যে সময়টা প্যান্ডেমিকের ভিতরে আমি বাড়ি থেকে বের হইনি, মার্চ থেকে সেপ্টেম্বর আমি বাড়ি থেকে একদম বের হইনি, অক্টোবর থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করি, এখন আবার এই যে এই সপ্তাহটা লকডাউনে চলে এসেছি। তো মার্চ থেকে সেপ্টেম্বর আমি আসলে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমি অনেক খুশি কাটিয়েছি। মানে পারিবারিক ভাবে বাড়িতে অনেক আনন্দে কাটিয়েছি, কারণ অনেক বছর কি আমার মেয়েদের জীবনে প্রথমবার আমি এই সুযোগটা পেয়েছি যে দিন রাত সারাদিন আমি তাদের সাথে কাটাচ্ছি। তো তাদের সাথে, তাদের পড়াশোনার সাথে জড়িত, তাদের সাথে তাদের খেলার সাথে জড়িত, মানে এটা পুরো অন্য ধরনের একটা, মানে ওই ছুটিতে হয়তো এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, এরকম 6-7 মাস করার সুযোগ পেয়েছি। সো আমি পার্সোনালি আনন্দে ছিলাম, বাট দ্যাটস নট দ্য সেম ফর পিপল ইন জেনারেল। অবভিয়াসলি আমি অনেকের সাথে কানেক্টেড, অনেকভাবে কানেক্টেড, আমি শিক্ষক হিসেবে অনেকের সাথে কানেক্টেড, আমি রাজনীতিবিদ হিসেবে অনেকের সাথে কানেক্টেড, এবং ওই জায়গাগুলো থেকে আমি জানি যে আমাদের দেশের ওভারঅল অন অ্যাভারেজ জনগণের কি অবস্থা ছিল। এবং সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে এই যে গত কয়েকদিনের যে এই লকডাউনের বিরুদ্ধে গত 2-3 দিন যে রাস্তায় মানুষ নেমে এসেছিল এবং অনেক ধরনের আন্দোলন, এই যে দোকান মালিক সমিতি, বাস মালিক সমিতি, এদের আন্দোলন, যে জিনিসগুলো হচ্ছিল, এগুলো কেন হচ্ছিল এটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বিকজ ইকোনমিক ডিপ্রিভেশন, অর্থাৎ অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশের জনমানুষের এতদূর পৌঁছে গেছিল যে আর কোনো উপায় নেই আন্দোলন করা। এবং এই জায়গাগুলোতে অবভিয়াসলি মানে এটা সিম্পটোম্যাটিক না যে সবাই বুঝতে পারছে, প্রত্যেকদিন খবরের কাগজের প্রথম পাতায় আসছে যে আজকে যতজন নিহত হয়েছে কোভিড এর কারণে, এর আগে কখনো এতজন হয়নি। কিন্তু এটা দেখার পরও সবাই আন্দোলন করছে রাস্তায় নামার জন্য, বাড়িতে থাকার জন্য। তার মানে নিশ্চয়ই পিছনে কোনো একটা বড় শক্তি আছে, তাদেরকে ঠেলছে, তারা চাইলেও থাকতে পারছে না। মানে আমরা অনেক সময় মজা করে বলি, আমি দেখি, আমি আবার মিমস খুব পছন্দ করি, সো ফোনে টোনে মিমস অনেক ঘাটাই, দেখতে মজা লাগে। ইটস মাই ফেভারিট পাস টাইম, নট নেটফ্লিক্স, নট এনিথিং এলস, বাট মিম ঘাটানো, এটা আমার ফেভারিট পাস। তো অনেক মিমস হয়েছে না যে ওই যে আমাদের বাঙালি বেশি বুঝে বা বাংলাদেশি বেশি মাতব্বর, ওই যে করোনার সাথে আমরা বন্ধুত্ব করি, বা করোনা ধন্যবাদ জানাচ্ছি, আর বাংলাদেশের আতিথেয়তা মতো এখানে আমি ছেড়ে যেতে চাই না, এই টাইপের অনেক মিম বানাচ্ছে। বাট আসলে ইটস নট দ্যাট ফানি। মানে আমাদের দেশের জনগণ বোকা, গর্ধব, তারা বুঝে না, তারা লাফাইতে চায় না। মানে যখন তোমার অপশন থাকে না, তখনই কিন্তু তুমি একটা ডেঞ্জারের সামনে চলে যাও। সো আমাদের জিনিসটা রাইট কনটেক্সটে নেওয়া প্রয়োজন। এবং তরুণ সমাজ, মানে তোমরা স্পেশালি, আমি লিটারালি বলবো যে নর্থ সাউথ বিং এই দেশের one of the best universities, if not the best university এই দেশের,
সো নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা আছেন, 25-26 হাজার ছাত্রছাত্রীরা আছেন, তাদের উপরে কিন্তু একটা বড় গুরুদায়িত্ব আছে আগামীতে এই দেশ পরিচালনা করবার সম্মিলিতভাবে। আমি বলছি না জিদান একা করবে বা জাকা একা করবে। ইট উডন্ট বি সারপ্রাইজিং আগামীতে যে জাকা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, জিদান যদি দেশের প্রেসিডেন্ট হয়, বা জিদান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জাকা প্রেসিডেন্ট, দ্যাট উডন্ট বি সারপ্রাইজিং এট অল। আই উডন্ট বি সারপ্রাইজড অবভিয়াসলি। বাট আমি বলছি সম্মিলিতভাবে এই 25,000 ছাত্রছাত্রীর দেশের প্রতি কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, এবং এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে আসলে দেশ সম্বন্ধে জানাটা প্রয়োজন। সো ওই জায়গাটাকে জানাটা প্রয়োজন যে মানুষজন আসলে বোকা বলে বা গর্দব বলে তারা ডেঞ্জারের সম্মুখীন হতে দৌড়ে চলে যায়, আসলে না, দ্যাটস নট দ্য কেস। এটা তখনই হয় যখন দে ডোন্ট হ্যাভ টু মেনি অপশনস। সো ওই হিসেবে অবভিয়াসলি আমরা এখনো লড়ছি এই প্যান্ডেমিকটার সাথে, এই অতিমারির সাথে। তো এখনো আমরা জয়ী হয়ে উঠিনি। টিকা আমাদের আমাদের বাংলাদেশের সরকার, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেক ভুলের ভেতরে একটা হয়তো ভালো কাজ করতে সম্মুখীন হয়েছে, এবং তাদেরকে সাধুবাদ জানাই যে তারা টিকার ব্যবস্থা করতে অনেক দূর ভালোভাবে সাকসেসফুলি তারা টিকার ব্যবস্থা করতে পেরেছে। এবং এখনো যদি এখন তারা বলছে টিকার কিছু কমতি আছে, বাট তারা চেষ্টা করে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু চেষ্টা আসলেই বাংলাদেশ সরকার করে যাচ্ছে। ভুলের জায়গায় ভুল, কিন্তু যেখানে কৃতিত্ব দেওয়া উচিত, যেখানে কারো ক্রেডিট ইজ ডিউ, সেখানে দেওয়া উচিত। তো তারা করে যাচ্ছে, এবং এই জায়গাটায় তারা কিছু দূর সফলতা পেয়েছে, এবং শহুরে জনগণকে হয়তো আগামী 2-3 মাসের ভিতরে আরো ভালোভাবে টিকার আয়ত্তে আনতে পারবে। এখন আমরা আল্লাহ করতে পারি আর কি, শুধু দোয়া করা ছাড়া এখানে আমাদের খুব বেশি কিছু করবার হয়তো নেই বলে আমি মনে করি। করা থাকলে নিশ্চয়ই করতে হবে, যে এই টিকাটা যেন মোর এফেক্টিভ হয়। দ্যাটস অল উই ক্যান ডু। So I'm sorry, I think you asked me about one thing, আরেক জিনিস। Absolutely fine, absolutely fine. And sir, আরেকটা জিনিস যেটা মনে করেন অনেক টাইমে আমাদের as a student হয়ে থাকে, যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। I think time management becomes an issue. I think Zaka had a question in regards to that. Yes. So, sir, how do you balance your political life and also life as a faculty? Because a lot of students have struggled in regards to time management. So, how do you balance it? এটা আসলে আমি বেশ কিছু জিনিসপত্র করি। আমি সত্যি কথা, আমার ছাত্রছাত্রীরা এটা খুব ভালো করে জানে, আমি নর্থ সাউথে পড়াই, বা আমার একাডেমিক লাইফ পুরোপুরি না, বাট আমার মানে লাইফ এজ এ ফ্যাকাল্টি মেম্বার, মানে নর্থ সাউথের যে টিচার, আমি শিক্ষক, এই শিক্ষকতাটা আমি করি আসলে আমার রিল্যাক্সেশনের জন্য। সো মানে তোমাদের কারোর আছে পাস টাইম স্ট্যাম্প কালেকশন, কারো আছে পাস টাইম তুমি ইউটিউব ভিডিও বানাও, আমার পাস টাইম আমি নর্থ সাউথে পড়াই। সো মানে এই জিনিসটা আমাকে মানে সারাদিন অনেক দৌড়াদৌড়ির পর, আমরা স্পেশালি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে অনেক স্ট্রেস রিলেশন আছে, মানে অনেক স্ট্রেস ইজ রিলেটেড। হ্যাঁ, সো তুমি মনে করো খুব সিম্পল একটা জিনিস, তুমি একটা জায়গায় গেছো, হয়তো তুমি কোনো একটা, আমি মনে করো দেশব্যাপী উপজেলা ইউনিয়ন লেভেলে অনেক আমার চলাচল, অনেক আমার যাতায়াত। হ্যাঁ, সো সোফার আমি 200-র উপরে উপজেলায় অলরেডি গেছি আমাদের দেশের। সো মানে অর্ধেক দেশ অ্যাকচুয়ালি লিটারালি অলমোস্ট, literally, but উপজেলা wise literally half of the country I've covered. Okay, so এবং এমন কোনো জেলা নাই আমি যাইনি পলিটিক্যাল কারণে, মানে এমনি তো এর আগে ছোটবেলায় বেড়াতে বহুত গেছি, সেটা অন্য ইস্যু, মানে পলিটিক্যাল কারণে যাইনি, এমন কোনো জেলা নেই। সো এই জায়গাগুলোতে যখন যাই, এবং সিম্পল একটা জিনিস মনে করো, তুমি যখন ইউনিয়ন লেভেলেও যাও, অনেক ধরনের লোকজন তুমি দেখো, অনেক লোকজনের অনেক ধরনের সমস্যাও কিন্তু থাকে, তারা অনেক ধরনের সমস্যা নিয়ে তোমার সাথে আলোচনা করে। অনেকে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই, মানে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট না, কিছু না, কিন্তু তুমি হয়তো একটু বড় মাপের কেউ, মানে তার আন্দাজে, মানে তুমি বিশাল কিছু না, বাট তার আন্দাজে সে চিন্তা করছে তুমি একটু বড় মাপের কেউ, তখন নিশ্চয়ই সে ঝামেলায় পড়লে সহযোগিতার জন্য তোমার কাছে আসবে। এবং একটা মানুষ সহযোগিতার জন্য কখন ছুটে যায়? যখন তার কাছে আর কোনো উপায় না থাকে। মানে আল্লাহর অশেষ রহমত, তোমরা হয়তো এমন পরিবার থেকে এসছো যেখানে তোমাদেরকে এরকম দেখতে হয়নি, তোমাদের বাবা মা এমন ভাবে তোমাদের প্রোটেক্ট করতে পেরেছে যে তোমাদের কখনো দেখতে হয়নি যে ওই যে শেষ জায়গাটা এসে যখন কোনো রিকোর্স নেই, তখন একটা মানুষের কি অবস্থা হয় সেটা হয়তো আমি দোয়া করি তোমরা দেখোনি, এবং দেখতেও যেন না হয়। আর যদি দেখে থাকো তাহলে দেখেছো, বাট যদি দেখে থাকো তাহলে খুব ভালো করে জানো যে এটা কিন্তু ইটস নট এ মেরি সাইট, ইটস নট এ প্রিটি সাইট। সো তারা তখন মানে একদম বেহাল অবস্থায় এসে তোমার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়, মানে সহযোগিতা চায়। তো এই সবসময় আমরাও এমন জায়গায় না যে সহযোগিতা করার মতো জায়গায় যে সবসময় সহযোগিতা করতে পারি, কিন্তু ওই যে ওটার কিন্তু একটা স্ট্রেস আছে। এই যে জাস্ট যে দেখা যে তার কি অবস্থা, তার কি সহযোগিতা করতে পারা বা করতে না পারা, করতে পারলে স্ট্রেস কম, করতে না পারলে স্ট্রেস আরো বেশি, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা, তোমার দুশ্চিন্তা আরো বেশি। আমি আমাদের দেশের পলিটিক্যাল প্রবলেমে গেলামই না, কারণ এটা স্টুডেন্টস ফোরাম, ছাত্রছাত্রীদের ফোরাম, আর আমাদের দেশে আবার ছাত্রছাত্রী রাজনীতি, এটা নিয়ে বহুত লাফালাফি আছে। তো আমি ডিরেক্ট রাজনীতি নিয়ে তোমাদের সাথে কথাই নাই বা বললাম, বাট এই জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক ধরনের পীড়াদায়ক।
অ্যাপার্ট ফ্রম মনে করো রাজনীতির ময়দানে আমাদের অনেক ধরনের পীড়া আছে, যে কোন কথা বললে কোন আইনের মাধ্যমে, যেটা শুরুতে আমি জিদানের সাথে কথা বলছিলাম আইন রিলেটেড, কোন কথা বললে কোন আইনের মাধ্যমে তোমাকে কয় মাসের জন্য আর কারো চেহারা দেখবে না, এরকম অনেক বিষয় আছে আমাদের সারাক্ষণ চিন্তা ভাবনা করতে হয়। আবার এটাও আছে কিন্তু শুধু আইন না বা সরকার না বলটা না, মনে করো তুমি একটা দায়িত্বের জায়গায় আছো, তুমি যদি অ্যাক্সিডেন্টালি একটা ভুল কথা বলো, সেই ভুল কথার কিন্তু একটা এফেক্ট আছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টালি ভুল কথা যদি প্রধানমন্ত্রী বলে, এটার এফেক্ট হয়তো 17 কোটি মানুষের উপরে, যদি আমি বলি তাহলে হয়তো 5 থেকে 10,000 মানুষের উপরে। কিন্তু 5 থেকে 10,000 মানুষ, 5-10,000 বাদ দাও, 5টা মানুষের জীবনও মাগনা না। সো ওটার একটা স্ট্রেস আছে, যে তুমি কি ভুল বলছো, তুমি কি ভুল করছো, তুমি কি সঠিক করছো, এটারও কিন্তু স্ট্রেস আছে। সো এই সবগুলো জিনিস নেয়ার পর, হ্যাঁ, সাথে অবভিয়াসলি পারিবারিক অনেক কাজ কাম আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, এই সব কিছু নেয়ার পর তারপর আই গো টু নর্থ সাউথ। যে নর্থ সাউথে যে আই লুক এট মাই স্টুডেন্টস, আমি ক্লাসরুমের সামনে দাঁড়াই, স্টুডেন্টসদের সাথে কথা বলি, গল্প করি, শুধু জ্ঞান আদান প্রদান করি আর ভালোবাসা আদান প্রদান করি, মানে জ্ঞানের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করি। এন্ড দ্যাট, এটা হলো সবচেয়ে সবচেয়ে গ্রেটেস্ট রিল্যাক্সেশন। মানে এরপর আবার তুমি যুদ্ধ সামনে নিয়ে আসো, আই এম হ্যাপি টু গো টু ওয়ার, কারণ তখন আই এম সর্ট অফ ইন লাইভ, আমি পুরোপুরি রিজুভিনেটেড, বুঝেছো? সো দ্যাটস হোয়াট নর্থ সাউথ জাস্ট টু মি। সো এখানে আসলে এই জায়গাটায় টাইম ম্যানেজমেন্ট ইজ নট দ্য ইস্যু। মানে মনে করো তুমি তোমার ফেভারিট সিনেমা দেখতে চাও, বা তুমি তোমার ফেভারিট একটা গান শুনতে চাও, এটার জন্য টাইম ম্যানেজমেন্ট লাগে না। কিন্তু অনেক কাজ আমরা করি যেটার জন্য আসলে টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন। যাকে খারাপ ভালো কথা বলেছো, টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য তোমার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট খুব ইম্পর্টেন্ট হলো সেট করে নেওয়া যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু, এবং হোয়াট ইউর গোলস আর, এবং সেটা লং টার্ম শর্ট টার্ম। লং টার্ম গোলস আসলে হয় না, কারণ লং টার্ম গোলস করা খুব মুশকিল, বাট এটা আন্দাজ যে আমি ওই জায়গায় মোটামুটি ওরকম কিছু একটা চাই। বাট শর্ট টার্ম গোলস গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই সপ্তাহে আমি কি করতে চাই। সাপোজ সাপোজ জিদান একাডেমিয়াতে যাবে, জিদান একাডেমি আর ল প্র্যাকটিস দুটাতেই যাবে, কারণ আমি জানি জিদান আমাকে বলেছে জিদান ইজ এ ল স্টুডেন্ট। হ্যাঁ, সো জিদানের হয়তো একটা জার্নাল আর্টিকেল আছে, হয়তো ডেডলাইন হয়তো 2 সপ্তাহ শেষে দিতে হবে। আবার প্লাস একটা ক্লায়েন্ট এসছে, ওই ক্লায়েন্টের কোর্ট ডেট এই আগামী সপ্তাহে। ওর তখন টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে আগামী সপ্তাহের আগে কি কি রেডি থাকতে হবে, ওই 2 সপ্তাহের ওই জার্নাল আর্টিকেল সাবমিশনের আগে কি কি রেডি থাকতে হবে। সো এই জায়গাগুলোতে তোমার ওই মানে নিজের রিসোর্সেস এবং নিজের টাইম ইজ অলসো অ্যানাদার রিসোর্স, রাইট? এটা তুমি কিভাবে কোথায় ব্যয় করবে, এটা একটু প্ল্যান আউট করে নেওয়া খুব ইম্পর্টেন্ট। তোমরা স্টুডেন্ট যখন আছো তখন খুব আনন্দে আছো, কোনো ঝামেলা নেই, মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সবচেয়ে বেশি হলে কি হবে, একটা কোর্সে একটু খারাপ গ্রেড হবে, ঠিক আছে, পরে আবার পড়ে নেবে, জিপিএ একটু ড্রপ করলো, পরেরটাতে আবার পরের সেমেস্টারে আবার জিপিএটা উঠিয়ে নিলে, ঠিক না? এবং আমি আমার স্টুডেন্টসদের বলি যে তোমার জিপিএ সবসময় ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি একটা জিনিস জানো, যদি জ্ঞানটা তোমার থাকে, তাহলে অটোমেটিক্যালি তোমার গ্রেড ভালো হবে, তোমার জিপিএ ভালো হবে, এটা সেট। মানে বিশ্বে এমন কোনো টিচার নেই, মানে প্রপার টিচার দুই একটা ব্যাড অ্যাপল দুনিয়া সব জায়গায় থাকতে পারে, তোমার ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় এমন কোনো টিচার নেই যে জোরপূর্বক তোমাকে খারাপ গ্রেড দিতে চাই। তো তুমি যদি জানো, তাহলে তোমার ভালো গ্রেড নিশ্চিত, তাহলে জানাটা ইম্পর্টেন্ট, গ্রেডটা ইম্পর্টেন্ট। আর এমনিতেও তুমি যদি জিপিএ বা এগুলো নিয়ে চিন্তা করো, দুশ্চিন্তা করো, এবং একটু দুশ্চিন্তা করা উচিত, জিপিএ ভালো হওয়া উচিত। বাট হ্যাভিং সেড দ্যাট, তোমার জীবনে জাস্ট তুমি প্রথম চাকরিটা যখন নেবে, তখন জিপিএ উইল কাউন্ট। এরপর থেকে আর কখনো জিপিএ ম্যাটার করবে না। এরপরে মানে প্রথম চাকরিটার পরে দ্বিতীয় চাকরিতে যদি তোমার কাছে কেউ জিপিএ চায়, তার মানে তুমি প্রথম চাকরিতে কিচ্ছু করতে পারো, কিচ্ছু শেখনি। কারণ তোমার দ্বিতীয় চাকরি যে তোমাকে জিজ্ঞেস করে তুমি কি কি পারো, কি কি শিখে এসছো, এত বছরের এক্সপিরিয়েন্স বা এত মাসের এক্সপিরিয়েন্স, তখন তোমার জিপিএ চাপার কথা না। তো তোমার জিপিএ জীবনে একবার লাগবে। তুমি চিন্তা করো, তুমি যদি বিয়ে শাদী যখন করবে, শ্বশুরবাড়ি কোন সময় জিজ্ঞেস করে জিপিএ কত ছিল? না, কোন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, নর্থ সাউথ গ্রাজুয়েট, মাশাআল্লাহ আল্লাহ হাজার শুকর, রাইট? কিন্তু জিপিএ তো আর কেউ জিজ্ঞেস করবে না, ঠিক না? দ্যাটস নট দ্য পয়েন্ট। জিপিএ ইজ ইম্পর্টেন্ট, again don't get me wrong, না আর স্যার বলছে grades don't matter, no grades matter, but because it is a reflection of how much knowledge you have, বুঝেছো? Again, sir, I have no, sir. Absolutely, I have to add a bit here. I have been seeing some of your videos on YouTube, and the way you have been interacting in class or giving lectures, it has been absolutely fantastic. When I নিজে দেখেই অনেক কিছু শিখতে পেরেছি, whether it's Marxism বা অন্য যে কোনো বিষয়ে আপনি যখনই লেকচার দেন, it's absolutely inspiring to watch. And আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই স্যার, যে after like studying from abroad, you went and studied University of Texas, then Oxford, ওইখানে স্টাডি করার পর when you came to the country, why choose North South University to be faculty or to teach students? Like there were like so many universities, so why NSU was your preferred? আমি আসলে আমি যখন ফেরত আসি, আমি 2009 তে ফেরত আসি, এবং আমার ফেরত আসার মেইন কারণ ছিল হলো যে আমার
প্রথম সন্তান, মাই ডটার, so we were sort of pregnant, we were expecting our first daughter, ইনায়া। উনি এখন বেশ বড় হয়ে গেছেন মাশাআল্লাহ। তো উনাকে এক্সপেক্ট করছিলাম আমরা 2009 সালে। তো আমরা প্রথম থেকেই মানে মাই বেটার হাফ, উনি আর আমি, উনি লয়ার, মোটামুটি বেশ পরিচিত লয়ার। তো আমরা দুজনে, আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে আমরা ফ্যামিলি, মানে আমাদের বাচ্চা কাচ্চা আমরা দেশে হবে এবং দেশে বড় হবে, বিদেশে হবে। তো তখন আমরা মুভ ব্যাক করি। যখন মুভ ব্যাক করি তখন সর্ট অফ, যেহেতু এর আগে আমি কমপ্লিটলি মানে তার আগের 12 বছর মতো, হ্যাঁ মানে 10-12 বছর আমি পিওরলি কনসাল্টিং ওয়ার্ল্ডের সাথে জড়িত ছিলাম। সো দ্যাটস সর্ট অফ পার্টলি একাডেমিক। তো আমি এখানে এসে চিন্তা করেছিলাম যে আইল গেট কানেক্টেড টু এন ইউনিভার্সিটি। তো প্রথম থেকে মোটামুটি পরিষ্কার ছিল যে মনে করো ওই পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমি অনেক কিছু অলরেডি শুনেছি। আমার বন্ধু বান্ধব তখনও কম বেশি পড়াতেন, আত্মীয় স্বজন আগে পড়িয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যে আমার পোষাবে না এটা মোটামুটি আমার সেট হয়ে গেছিল। কেউ মন খারাপ করবে না, তোমাদের আব্বা আম্মারও হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তখন হয়তো একটু বেটার ছিল, আই ডোন্ট নো। বাট এখন পাবলিক বিশ্ববিদ্যালয় একেবারে পচামাল। পচামাল আছে না কিছু, ওই যে একটা এই ফ্রেজটা বাংলাদেশে ব্যবহার করে, একটা জিনিস ভালো কোয়ালিটি না হলে বলে পচামাল। তোমরা পরিচিত এই ফ্রেজটার সাথে? হ্যাঁ, তো পাবলিক বিশ্ববিদ্যালয় হলো পচামাল। হ্যাঁ, এবং পচামাল মানে কি, মানে এখানে কোন ধরনের ভালো জাতের কিছু হয় না। ভালো জাতের অনেক ব্যক্তি আছেন, অনেক টিচার্স আছেন, অনেক কিছু আছেন, কিন্তু ভালো জাতের কোনো কাজ এখানে হয় না। কারণ এখানে ওই ন্যাশনাল দলীয় বা মানে রাজনৈতিক দল সংক্রান্ত রাজনীতি ঢুকিয়ে, হ্যাঁ, এই জায়গাগুলোকে নষ্ট করা হয়েছে। সো শিক্ষা বলতে তেমন কিছু, এবং যেটা সত্যি কথা, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কখনো বাংলাদেশের ইতিহাসে, এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের ইতিহাস আছে, 100 বছরের ইতিহাসে জ্ঞান চর্চায় বা জ্ঞানের অঙ্গনে বড় কোনো অবদান রাখেনি। এবং আমি এই কথাটা বললে তোমাদের অনেক টিচাররাও আছেন, তারা মন খারাপ করেন, খেপে যান, বাট যেটা বাস্তব সেটা বাস্তব। সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেওয়া যায় না। সো জ্ঞানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে কাজ, বড় কোনো অবদান গত 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাখেনি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1 ইউনিভার্সিটি, তো অন্যগুলো তারও রাখেনি। আচ্ছা, আর এখন সেই জায়গাটা আরো বেশি, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট রাজনৈতিক বা এইসব জিনিসপত্র করে, হ্যাঁ, কোয়ালিফিকেশন, মানে আমরা একটার পর একটা দেখি ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পুরো নকল করে ধরা পড়েছে, তারপর তার চাকরি যায়। সো এনিওয়ে, তো এই জিনিসগুলো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্ভব না। সো আমার প্রথম থেকে একটা সেট ছিল যে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিম্পল, আমি এইসব ঝামেলার মধ্যে যাবো না। আচ্ছা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন আমি নিজেও শুনলাম, এগেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমার পরিচিত বন্ধু বান্ধবরা ছিলেন, তারা পড়াতেন, তো তাদের কাছ থেকে শুনলাম যে ওভারঅল এগেন নিজেদেরকে আবার বেশি ফুলিয়ে ফাঁপিয়ে নিও না, কিন্তু তখন শুনেছিলাম যে ওভারঅল কোয়ালিটি অফ স্টুডেন্টস, মানে মেধা, মানে স্টুডেন্টদের মেধা অন অ্যাভারেজ বাংলাদেশে সবচেয়ে ভালো হয়তো এক্সপেক্ট করা উচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। সো সেই জায়গাটা থেকে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলি। তখন ওই যে তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড যিনি ছিলেন, উনি এখন বোধহয় আবার অনেক বছর পর ফিরে এসেছেন ডিন হিসেবে, বিজনেস স্কুলের ডিন হিসেবে, প্রফেসর হান্নান উনি ছিলেন। ওনার সাথে আলোচনা করলাম। ওনার সাথে আলোচনা করে আমার কাছে খুব ভালো লাগলো। উনিও খুব সুন্দর করে মানে খুব প্রফেশনালি আমাকে জানালেন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট গুলো কিভাবে কাজ করে, কি কাজ করে, what to be expected, so on so forth. সো ওখান থেকে 2009 সালে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করি। So that's why and that's how North South University. So furthermore, you have also been a faculty advisor of Ethics and Diversity Club. So sir, ওইটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? Again, আমি আসলে ওই ডাইভার্সিটি ক্লাব, একটা ক্লাব ছিল, ওই ডাইভার্সিটি ক্লাব ওরা যারা শুরু করেছিল তারা এসে আমার কাছে, আমি যখন নর্থ সাউথের ইউনিভার্সিটিতে আমার অফিসটাতে বসি, মাই অফিস ইজ অলওয়েজ ওপেন টু অল স্টুডেন্টস। সো নট জাস্ট আমার ক্লাস যারা করে, এবং আমার ক্লাসও কিন্তু অলওয়েজ ওপেন টু অল স্টুডেন্টস। একটা সময় ছিল, আই রিমেম্বার 2011, 12, 13, 14 এই সময়গুলোতে আমার অনেক ক্লাসে অডিট করতে অন্য স্টুডেন্ট এসে বসতো, এবং মানে আমার সবসময় ক্লাস উন্মুক্ত, মানে রেজিস্টার্ড স্টুডেন্ট কয়টা আই ডোন্ট কেয়ার, নর্থ সাউথ কেয়ারস, আই ডোন্ট কেয়ার। সো যতজন এসে বসতে চাও, যতক্ষণ মধ্যে চেয়ার আছে, চেয়ার না থাকলে নিজে যদি চেয়ার এনে জায়গা করতে পারো এসে বসতে পারো। এবং সো ওই 2011, 12, 13, 14 মাঝে মধ্যে 3 জন 4 জন 5 জন এক্সট্রা স্টুডেন্ট থাকতো, জাস্ট অডিট করতে আসতো ক্লাস। আমার কাছে মজা লাগতো। আজকাল মানে এই যে কোভিড আগে দিয়ে মানে গত কয়েক বছর একটু কম এটা আমি দেখেছি, মানে অত বেশি স্টুডেন্ট আসতো, অডিট হয়তো কম হয়ে গেছে। বাট যেটা বলছিলাম,
যে তোমার সরি হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, আই কমপ্লিটলি লস্ট স্যার এথিক্স এন্ড এই যে যেটা বললাম, অলওয়েজ ওপেন। সো আমার অনেক ধরনের, যেমন তোমার মুন ক্লাব, যে মডেল ইউনাইটেড নেশন জিদান বললো, হ্যাঁ, মডেল ইউনাইটেড নেশনস ক্লাবও কিন্তু আমি ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছিলাম। So they came to me, Model United Nations Club যখন নর্থ সাউথে খুলে, they came to me যে স্যার আমরা আপনাকে ফ্যাকাল্টি অ্যাডভাইজার হিসেবে চাই। আমি বললাম যে বাবা আমার তো সময় নেই, আমি দিতে পারবো না। স্যার আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট মাঝে মধ্যে আমাদেরকে একটু গাইডেন্স দিয়ে। আমি ওদেরকে বললাম যে দেখো, তোমার গাইডেন্স তো আমার ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছাড়া আমি দিতে পারি, ইউ জাস্ট কাম টু মি, মাই ডোরস ওপেন, আমি এই দিন আসো কথা বলো। না স্যার আপনার প্লিজ প্লিজ প্লিজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এতখানি সময় দিতে পারবো, তার বেশি দিতে পারবো। ওরা নিল, ফ্যাকাল্টি অ্যাডভাইজার আমাকে বানালো। তারপর দে স্টার্টেড দ্য ক্লাব মডেল ইউনাইটেড নেশনস। এখন বোধহয় নর্থ সাউথ এটা বেশ বড় ক্লাব, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছে। ইয়াং স্টুডেন্টস গেট অ্যান এক্সপেরিয়েন্স অফ sort of how to negotiate, how to debate, get a better understanding of foreign policy. So এটা খুব ভালো জিনিস। তো সেটার কয়েক বছর পর আবার এই যে ডাইভার্সিটি ক্লাব, এথিক্স এন্ড ডাইভার্সিটি ক্লাব, ওরা আসলো। ওরা এসে আবার সেম ধরনের রিকোয়েস্ট করলো। বললাম যে বাবা কেন, আমি তো এমনিও তোমাদের কাছে অ্যাভেইলেবল, মানে যতটুকু সময় আমি দিতে পারি আমি এমনিও দিব, আমার কোনো অ্যাডভাইজার লাগবে না। না প্লিজ 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 আপনাকে হতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে মডেল ইউনাইটেড নেশনস ওরা যেভাবে করেছিল তোমরা যদি সেভাবে করো তাহলে আমি করতে রাজি আছি। ওকে, তারপর ওরা করলো, এন্ড দেন সাম ভেরি ব্রাইট ইয়াং বয়েজ এন্ড গার্লস। সো আই স্পেন্ড সাম টাইম উইথ দেম। তারপর তো কোভিড শুরু হলো, ওরা বেশ কয়েকটা ভালো ভালো তোমার কম্পিটিশন শুরু করেছিল। একটা কম্পিটিশন বোধহয় শেষ হয়নি, আমি জানি না, আমি তো এখন ওদের সাথে নেই, বাট একটা কম্পিটিশন ওরা শুরু করেছিল যেটা মানে বাংলাদেশে ইতিহাসে, বা শুধু বাংলাদেশের ইতিহাসে না, আসলে তুমি ধরে নিতে পারো বিশ্বের ইতিহাসে এই ধরনের কম্পিটিশনের আগে কখনো হয়নি। মানে গিভিং ইয়াং স্টুডেন্টস, মানে ইয়াং ছাত্রছাত্রীদের একটা অপরচুনিটি দেয়া যে দেশের নতুন আইন তৈরি করা। সো এই যে মনে করি ছাত্রছাত্রীরা বলে যে না আমার দেশের বদল আমার আনতে হবে, তো তুমি আইন বানাও। এবং আইন কিভাবে বানাবে? সো কোন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে, সেই সলভ আইনি প্রক্রিয়া কিভাবে করা যাবে, সেটার আইন যদি তুমি বানাতে পারো, এবং সেই আইন বানানোর জন্য মানে তোমার স্বনামধন্য আইনজীবী, তোমার পার্লামেন্টেরিয়ানস, এরকম অনেকের দ্বারা তোমাদের সেমিনার করানো হবে। মানে এইভাবে আর কি ওরা কম্পিটিশন সেট করে, সেমিনার করানো হবে, ট্রেনিং হবে। ট্রেনিং এর পর তুমি ফাইনাল যে আইনটা জমা দেবে, যে আইনটা কম্পিটিশন জিতবে, সেই আইনটা বাংলাদেশ পার্লামেন্টেরিয়ানরা প্লেস করবেন আইন হিসাবে, নতুন আইন হিসাবে। You get a chance actually create new laws in this country. এরকম, so I was absolutely thrilled to work with that. তারপর তো করোনা চলে আসলো, আর বেশি করতে পারলাম না। তারপর আমারও কাজের ব্যস্ততা এত বেড়ে গেল যে আমি তখন ওদেরকে বললাম যে বাবা আর তো তোমাদেরকে সময় দিতে পারবো না, বাট আমি অলওয়েজ অ্যাভেলেবল টু ইউ। আমার দরজা সবসময় খোলা, আগেও যেমন খোলা ছিল বিফোর ইউর ফ্যাকাল্টি অ্যাডভাইজার, এখনো তেমন খোলা আফটার ফ্যাকাল্টি অ্যাডভাইজার, খোলা যখন প্রয়োজন চলে আসে। But I had a great time with them, great time. Sir, rightfully as you said, North South University has always been open to new ideas, or has always initiated extracurricular activities within the university. And I believe, sir, when you were doing your undergraduate degree from University of Texas, where you there wrote for the student-run newspaper within the university. So, sir, in accordance to you, do you believe that our university is having a student-run newspaper or having a student union for that matter? আপনার ভিউজ থেকে কি মনে করেন? না না, অ্যাবসলিউটলি। আমি যখন আন্ডারগ্র্যাড করছিলাম তখন আমি আসলে ওই স্টুডেন্ট লাইফের অ্যাক্টিভিটিস এর সাথে খুব বেশি জড়িত ছিলাম। মানে আমার একটু লেখার অভ্যাস ছিল, তাই আমি কিছু জিনিসপত্র মানে পাঠিয়ে ওই স্টুডেন্ট নিউজপেপার 4 বছর আমেরিকায়, তোমার স্টুডেন্ট লাইফ 4 বছর। সো প্রথমের দিকে কিছু পাঠিয়ে দুই একটা জিনিস ওরা ছাপিয়েছিল। এরপর কিছুদিন অ্যাক্টিভলি মানে ওদের অফিসে কাজ করেছি, মানে কোনো বেতন নেই, কিছু নেই, অফিস স্টুডেন্ট, বাট ওদের অফিসে অ্যাক্টিভলি কাজ করেছি, মানে ছোটখাটো এডিটিং এই কাজগুলো করেছি। অনেক বড় কিছু আসলে করিনি, বাট খুব মজা পেয়েছি করে। হ্যাভিং সেড দ্যাট, স্টুডেন্ট ইউনিয়ন এন্ড স্টুডেন্ট পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে স্টুডেন্ট পলিটিক্স নেই, এটার একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে। ফার্স্টে ভালো দিকটা বলে নিই। ভালো দিকটা হলো বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স মানুষ বোঝে না এটার মানে কি। একটা বড় কারণ বোঝে না হলো যে বাংলাদেশের ইতিহাসে যেহেতু কলোনিয়ালিজমের ইতিহাস, এবং কলোনিয়ালিজমে আমাদের ডেভেলপমেন্ট কম ছিল, তো শিক্ষিত ছেলে পেলে বা যারা চাকরি বাকরি করবে, মানে ইকোনমিক মাইট যাদের হাতে, হ্যাঁ, দ্য ওয়ার্কিং ক্লাস, মানে সরি দ্য বুর্জোয়া, if you will, the bourgeoisie, মানে the middle classটা এই ইউনিভার্সিটির সাথে রিলেটেড। এবং সবচেয়ে বেশি মানে বাইং পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার সবকিছু এরাই মাসল ফ্লেক্স করতে পারে। ইউনিয়নরাও পারে, বাট আমি ইউনিয়নের কথা একটু আসি, লেবার ইউনিয়নের কথা। সো তাহলে ঢাকা, বাংলাদেশের মতো জায়গায়, তাহলে ওই যে জায়গাটা স্টুডেন্টরা আছে, ঢাকা ইউনিভার্সিটি রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল।
এই রাজনীতি কেন্দ্রবিন্দু হওয়ার কারণে জাতীয় রাজনীতি আর স্টুডেন্ট পলিটিক্স গট কনফিউজ। এখন বাংলাদেশ বড় দেশ হয়ে গেছে, এখন ফ্যাট মিডল ক্লাস আছে, আসলে স্টুডেন্টরা কিচ্ছু আসে যায় না মানে এটাতে। স্টুডেন্ট শুড বি ফোকাসিং মোর অন এডুকেশন। কিন্তু এখনো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একটা বিষয় আছে যে তারা রাজনৈতিক দলগুলো তাদের গুন্ডা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে পালতে চায়। এবং যেটা সত্যি কথা, আমি তোমাদেরকে অনেস্টলি বলি, মানে বাংলাদেশের রাজনীতিতে কাজ করি, বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে জানি, রেজিস্টার্ড একটা পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আমি। সো মানে কিছু জ্ঞান আছে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে। হ্যাঁ, সো বাংলাদেশের রাজনীতিতে আসলে গুন্ডামি বা ডাকাতামি বড় বড় অনেক ফোরাম আছে, আসলে ছাত্ররা আসলে এত বড় ফোরাম না। সো আজকে যদি কয়েকটা দল তারা তাদের ওই ছাত্র ইউনিট গুলোকে বন্ধ করে দেয়, ওদের গুন্ডামি শক্তিতে কিচ্ছু আসবে যাবে না, কোনো ডিফারেন্স মেক করবে না ওদের গুন্ডামি শক্তিতে, কিন্তু ক্যাম্পাস গুলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কেউ করবে না। কেন করবে না ওদেরকে যে জিজ্ঞেস করো সেটা অন্য ইস্যু। সো বাট ওই কারণগুলোতে ছাত্র রাজনীতির মানেটা বাংলাদেশের জনগণের মাথায় ভুল ধারণা। ছাত্র রাজনীতির মানে হলো যে ছাত্রদের বডির ভেতর থেকে, মানে বিশ্ববিদ্যালয় কি হবে এইটার ডিসিশন নেওয়ার জন্য ছাত্রদের ভেতর থেকে একটা রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। কারণ ছাত্রদের ভেতর থেকে তো কেউ বলতে পারতে হবে যে ছাত্রছাত্রীদের এটা প্রয়োজন। সো যেমন যে কোনো বিশ্ববিদ্যালয়, আমি তোমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো না, যে কোনো বিশ্ববিদ্যালয় যখন মনে করো অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিসিশন নেয়, অ্যাডমিনিস্ট্রেশনরা কি বোঝে ছাত্রছাত্রীদের লাইফটা কি? তাদের বোঝার কথা। আজকে তুমি যদি আমাকে বলো যে আমার মেয়ের জীবন, মাই ডটার ইজ 11 years old, তার জীবন আমি পুরোপুরি বুঝি, এর থেকে বড় ফাজলামি আর হতে পারে? আমি কিভাবে পুরোপুরি বুঝবো? তো তাহলে এখন এই যে ছাত্রছাত্রী একটা রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। সো এই যে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এই জিনিসটা তারা ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওই যে পলিটিক্যাল পার্টি ভয় পায়, ওই যে যে রাজনৈতিক দলগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুন্ডা পালছে, সেই রাজনৈতিক দলগুলোকে তুমি যদি একটা সুযোগ দাও তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে এসে গুন্ডা পালা শুরু করবে, এবং তখন তোমার বিশ্ববিদ্যালয় ঠিকভাবে পড়াশোনা করা মুশকিল হয়ে যাবে। যে কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় এখন একেবারে ওই যে যেটা বললাম পচামাল, পাবলিক বিশ্ববিদ্যালয় যে কারণে পচামাল হয়েছে, এখন তোমাদের বিশ্ববিদ্যালয় এটা হলে পচামাল হয়ে যাবে। সো এই কারণে তোমাদের স্টুডেন্ট পলিটিক্স নেই, স্টুডেন্ট গভর্নমেন্ট নেই। সো এটা হলো আই গেস সাম অফ ইন ওয়ান ওয়ে এ গুড সাইড, বাট এ ব্যাড সাইড ইজ যে এই যে স্টুডেন্ট কোনো রিপ্রেজেন্টেশন নেই। ইউনিভার্সিটি মেক্স এ ডিসিশন, স্টুডেন্ট কোনো রিপ্রেজেন্টেশন নেই। এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন নেই শুধু না, স্টুডেন্ট লিডারশিপ মানে ইন দ্য সেন্স যে আমি জানি আজকাল অনেক জায়গায় তোমার ট্রেনিং দেওয়া হয় লিডারশিপ করার জন্য, এটা আসলে ইট ডাজন্ট কোয়াইট ওয়ার্ক দ্যাট ওয়ে। লিডারশিপ শুধু ট্রেনিং দেওয়া হয় না, অনেক কিছু ট্রেনিং দেওয়া হয় অবভিয়াসলি, এবং লিডারশিপের ভিতরে কিছু ট্রেনিং যে প্রয়োজন নাই তা না। হ্যাঁ, বাট পিওর লিডার কোনোদিনও ট্রেনিং দিয়ে ক্রিয়েটেড হবে না। দেয়ার আর মেনি আদার ট্রিক্স দ্যাট গো টুয়ার্ডস ক্রিয়েটিং এ লিডার, দ্যাট ট্রেনিং হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। বাট এনিওয়ে সেখানে যাচ্ছি না। বাট এই যে তোমার এক্সপিরিয়েন্স এন্ড প্র্যাকটিস, গভর্নমেন্ট সাথে কাজ করা, হ্যাঁ, একটা এই যে ইনস্টিটিউশনাল বডির সাথে কাজ করা, নির্বাচনের জন্য কাজ করা, এগুলোর যে স্বচ্ছ সুন্দর প্র্যাকটিস গুলো, এগুলো থেকে স্টুডেন্টসরা বিতাড়িত হচ্ছে। সো তুমি এখন যেমন মনে করো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গত বছর আই থিঙ্ক কোভিড এর আগে, সো 2019 সরি গত বছর না 2019 বোধহয় স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ইলেক্টেড হয় একজন বাংলাদেশি অরিজিনের একটা মেয়ে। জি জি 2019 সালে আই থিঙ্ক আই রিমেম্বার, যেহেতু আমি পুরনো অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলাম, সো ওই যে অক্সফোর্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন আসে, এইগুলোতে আবার অনেক ইসে আসে। আবার বাংলাদেশি যারা এর আগে আমার মতো যারা অক্সফোর্ডে ছিলেন তারা খুব খুশি হয়ে গেছিল, ভেরি মানে ইন আ ম্যাটার অফ স্পিকিং। যদিও ওই মেয়েটা কুডোস টু হার, ভেরি ওয়েল ডান, ও ঠিক বাংলাদেশি না আসলে, ও ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ বাঙালি, বাট তবুও মানে লাইক ওর বাপ মা তো বাংলাদেশি ছিল। সো আচ্ছা ঠিক আছে, আমাদের একটা টান আছে, আমাদের মেয়ে সর্ট অফ স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হচ্ছে, নিজের কাছে একটু চিন্তা করলে একটু ভালো লাগে আসলে, কোনো কারণ থাকুক আর না থাকুক একটু ভালো লাগে। সো ওই জিনিসগুলো হয়েছে। সো এই যে ওই মেয়েটা, আই ডোন্ট নো হার নেম অর আই ডোন্ট রিমেম্বার হার নেম, বাট ও যেমন মনে করো যে এই যে ইলেকশন কিভাবে করতে হয়, তোমার পিয়ার্সদের সাপোর্ট কিভাবে নিতে হয়, ভালো চেঞ্জ কিভাবে ইনিশিয়েট করতে হয়, এগুলোতে যে তার যে এই স্টুডেন্ট গভর্নমেন্টের মাধ্যমে যে প্র্যাকটিস গুলো, যে এক্সপিরিয়েন্সটা হলো, এটা ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। এখন প্রাইভেট ইউনিভার্সিটি বা আমাদের দেশের ছাত্রছাত্রীরা এটা থেকে বঞ্চিত হচ্ছে। সো এগুলো হলো ব্যাড সাইড। সো দেয়ার আর বোথ সাইড। সো এমন না যে আমি তোমাদের বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করবো যে কেন তোমাদের রাখবে না। আই আন্ডারস্ট্যান্ড তোমাদের কেন রাখবে না, সেখানে একটা পজিটিভ রিজন আছে, বাট এখানে অবভিয়াসলি দেয়ার আর ব্যাড সাইডস। Right. So, sir, also these days, students don't see politics in not so positive way. Right. So, in regards to that, how much does your Shopner Dish campaign play a role? আমি স্বপ্নের দেশ ক্যাম্পেইন জাকা শুরু করেছিলাম 2015 সালে।
2015 সালে স্বপ্নের দেশ ক্যাম্পেইন শুরু করে 2 বছর মতো স্বপ্নের দেশ ক্যাম্পেইন চলেছিল, এবং এরপর স্বপ্নের দেশ ক্যাম্পেইনটা থেকে আমি কিছু দূর ডিস্টেন্স হয়ে যাই, কারণ 2017 সালে যেহেতু আমি একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করি, এবং আমাদের দেশে কিছু ব্যাপার আছে, আমি শিওর তোমরাও খুব ভালো করে বুঝো, যে একটা রাজনৈতিক দল যখনই হয়ে যায় তখনই অনেকে আবার খুব মানে ওই একটা সোশ্যাল অর্গানাইজেশনের যাদের সাথে কাজ করা দরকার, যেসব স্টেক হোল্ডার্সদের সাথে কাজ করা দরকার, সেসব স্টেক হোল্ডার্স অনেক সময় অত খুশি অত এনথুসিয়াজম নিয়ে একটা রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড থাকলে কাজ করতে ইচ্ছুক হয় না, কারণ তারাও চিন্তা করে যে সরকার পক্ষ আছে, তারা কি চিন্তা করবে, কারণ রাজনৈতিক দলটা যদি সরকারি রাজনৈতিক দল না হয় তাহলে অটোমেটিক্যালি বাই ডিন্ট অফ নট বিং পার্ট অফ দ্য গভর্নমেন্ট দে আর এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, রাইট? মানে তুমি একটা লিগে খেলো, তো তুমি একটা লিগে যদি খেলো এবং আরেকটা টিম যদি ওই লিগে থাকে, তাহলে অটোমেটিক্যালি তুমি ওই লিগের অপোনেন্ট, মানে ওই টিমটার অপোনেন্ট, ঠিক না? কারণ তোমরা আলটিমেটলি যে ভোট তো একে অপরের এগেইনস্টেই চাইবে না, সো তোমরা অপোনেন্ট। তো তোমরা যদি অপোনেন্ট হও তাহলে এই ওই স্টেক হোল্ডার অর্গানাইজেশন কাজ করতে চায় না। সো 2017 পর থেকে, 2017 থেকে আই ডিস্টেন্স মাইসেলফ, কিছু ইয়াং কেপেবল পিপল আই পুট ইন চার্জ অফ স্বপ্নের দেশ, তখন তারা টু এ সার্টেন এক্সটেন্ট হয়তো তবুও আমার নামের সাথে অ্যাসোসিয়েশনের জন্য ওটার মোমেন্টাম একটু কমে গেছে, বাট স্বপ্নের দেশের মেইন কাজটা ছিল, মানে মেইন যে আইডিয়াটা নিয়ে আমরা স্বপ্নের দেশ শুরু করেছিলাম, সেটা হলো যে প্রত্যেকটা এলাকায় ওই এলাকার ইউথদের এম্পাওয়ার করা টু বি এবল টু ডু সামথিং, মানে তার এলাকার জন্য সে নিজে কিছু করতে পারে। সো মনে করো, এবং সিম্পল জিনিস, মানে স্বপ্নের দেশ কিন্তু খুব বড় টার্গেট নিয়ে আমরা শুরু করেছিলাম না, 2015 সালে খুব ছোট টার্গেট নিয়ে শুরু করেছিলাম, খুব সিম্পল জিনিস কি, আচ্ছা তোমার এলাকায় হয়তো ছোট একটা বস্তি আছে, তাহলে এই বস্তিতে কিছু খাবার বিতরণ করা যায় কিনা ডিউরিং ব্যাড টাইমস। তোমার এলাকায় একটা নর্দমা আছে, এই নর্দমাটা তোমরা 15 জন 20 জন পাশা থেকে কিছু ব্যাগ নিয়ে এসে, কিছু ছালাচুলা নিয়ে এসে তোমরা পরিষ্কার করতে পারো, এরকম মানে সিম্পল জব। আইডিয়া ওয়াজ এই সিম্পল জিনিসগুলো থেকে তোমরা যখন শেখা শুরু করবে, এই স্বপ্নের দেশের যে অ্যাক্টিভিস্টরা তারা যখন শেখা শুরু করবে, তারাও লোকজনকে আরো ইনফিউজ করা শুরু করবে, এবং ম্যাসিভ চেঞ্জ, কারণ ম্যাসিভ চেঞ্জ কোনো কিছু কিন্তু একদিনে হয় না, ছোট জিনিস শুরু করবে, ওটা আস্তে আস্তে বড় হতে হতে ম্যাসিভ চেঞ্জ হবে। সো কল্পনাটা এরকম ছিল, এবং 2015-16 মাশাআল্লাহ অনেক জায়গায় ছড়ানো শুরু হয়েছিল, কিন্তু 17 থেকে কিছু দূর এগেন লাইক আই সেড, ওই যে আমার রাজনীতির সাথে এই জিনিসগুলো আমাদের দেশে কানেক্টেড, এভরিথিং ইজ গুড সাইডস এন্ড ব্যাড সাইডস, সো কিছু দূর ধিমি পড়ে গেছে। আমি আশা করবো যে যাদেরকে স্বপ্নের দেশে চার্জ দেওয়া হয়েছিল, তারা আগামীতে আবার আস্তে আস্তে এটাকে একটু they'll pull it up and they'll get it together, because the idea I still believe in completely, মানে এখন আমি আরেকটু মনে করো ন্যাশনাল লেভেলে রাইটস এন্ড রাজনীতি নিয়ে যেহেতু কাজ করছি, সেহেতু এদিকে আমার নজর কম বা আমি দিতে পারছি না, বাট I completely believe in the idea যে প্রত্যেকটা এলাকায় যদি আজকের ইউথরা ছোট ছোট করে কাজ শুরু করে এবং নিজেরা সংঘবদ্ধ হওয়া শুরু করে ফর উইথ দ্য রাইট কজ, মানে কেউ তাদেরকে সাপোর্ট করছে না, কেউ তাদেরকে পয়সা দিচ্ছে না, অন্য কোনো কারণ না, নিজেরা বসে আধা ঘন্টা দুটো ফুটবল লাথাতে, তাহলে দুটো ফুটবল লাথানোর বদলে কিছু ওই নর্দমায় নেমে কিছু মালপত্র পয়সা করে তোমরা একসাথে তো বন্ধু বান্ধবরাই করছো। সো এরকম করলে, মানে if you can create the right atmosphere and provide the right stimuli, then great change is possible by our youth as they are right now. That's what I believe. That's why it was started. Okay. For sure, sir. And Arctigens, throughout this conversation, sir, like obviously you are right now a chairman of a political party, but besides that, you have also like gotten your undergraduate degree on political science. So were you always interested in politics from the very young age? Nah, I was not at all interested in politics at a very young age. যে সত্যি কথা আমি তোমাদেরকে বলি, আমি ছোটবেলা থেকে আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, মানে ক্লাসে সবসময় ভালো জায়গায় স্ট্যান্ডিং করতাম, আর সারাদিন পড়াশোনা করতাম, মানে ইন দ্য সেন্স যে আমি পড়াশোনা করতে পছন্দ করতাম, মানে there are two things I love above all else. আমি সবসময় বলি, মানে আমার জীবনের বেসিস দুটো জিনিস, ওকে, একটা হলো the love of knowledge, আর একটা হলো the love of people. That's it. These are the only two things that keep me alive. Okay, love of knowledge, love of people. এবং এটা অনেক ছোটবেলা থেকে my love of knowledge. সো মানে আমাকে তুমি দাও, আমি সারাদিন শুধু নলেজ, এই নলেজ কোনোদিন কাজে আসবে কিনা এটা ইম্পর্টেন্ট না, আই লাভ দ্য নলেজ। ওকে, সো আমি যখন যেমন মনে করো আমি যখন হাই স্কুলে ছিলাম, মানে আমি যখন ওই যে ক্লাস 8-9 ছিলাম, ঢাকা শহরের যেই কয়টা ভালো বই, মানে বিজ্ঞানের বই, ইংরেজি বই পাওয়া যেত, প্রত্যেকটা দোকানদার আমাকে ফার্স্ট নেমে চিনত, স্পেশালি দোকান মালিকরা আমার ফার্স্ট নেমে চিনত। এবং কয়েকটা দোকান ছিল, যেমন মনে করো বুক বিউটি, জিনত বুক স্টল, এগুলো এখনো হয়তো আছে নিউ মার্কেটে, বাট আমি বলছি মানে 80 দশকের কথা। মানে আমি গেলে স্পেশালি জিনত বুকসে ওটার মালিক বসতেন, উনি বলতেন, এই
এই ববি আসছে, ওই যে ওইটা নতুন আসছে, ওটা বের করো তো তাড়াতাড়ি, ওই দুটো বের করো ববির জন্য। হ্যাঁ, মানে মানে কনভারসেশন এরকম হতো আর কি। আচ্ছা So I used to read a lot, and my primary interest was তোমার অ্যাস্ট্রোফিজিক্স। মানে অ্যাস্ট্রোফিজিক্স আমার প্রাইমারি ইন্টারেস্ট ছিল, পার্টিকেল ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স। একটা বড় কারণ ছিল এই দুটো বুঝতাম কম। হ্যাঁ, আচ্ছা বুঝতাম কম, সবচেয়ে বেশি ইন্টারেস্ট এটা ছিল। মানে এমন কোন বই, মানে হার্ড অ্যাকচুয়াল মনে করো ম্যাথমেটিশিয়ান বা ফিজিসিস্টের জন্য লেখা না, লেমেনের জন্য, মোটামুটি লেমেনের জন্য লেখা, বা হাই স্কুল স্টুডেন্টস বা ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্টস এর জন্য লেখা এমন কোন ফিজিক্সের বই নেই। বাই 1991 বা 1992 আমার পুরো মুখস্থ ছিল, ফুল মুখস্থ। ওকে, এবং আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসে গেছিলাম, কারণ ইউনিভার্সিটি অফ টেক্সাসে one of the chief one of the biggest names in the physics department was Steven Weinberg. স্টিভেন ওয়াইনবার্গ আবার পার্টিকেল ফিজিক্সের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সো আমার স্বপ্ন ছিল হলো আমি উনার ল্যাবে যাব, উনার আন্ডারে কাজ করব। সো স্টিভেন ওয়াইনবার্গের আন্ডারে কাজ করবার জন্য কিন্তু I applied to University of Texas at Austin. I went to University of Texas at Austin and I started studying physics at University of Texas at Austin. কিন্তু ফিজিক্স পড়া শুরু করবার পর প্রথম 2-1 সেমেস্টার আসলে দেশ থেকে যে একটু অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। উই ওয়ার ভেরি ইয়াং, তখন ইন্টারনেট ছিল না, উই ডিডন্ট নো মাচ, রাইট? সো নতুন অ্যাটমসফিয়ার একটু অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। সো তারপর খুব মানে দেশের জন্য খুব লাগতো আর কি, যে আই ওয়ান্ট টু গো ব্যাক হোম, মানে হোম সিক বলে না, খুব হোম সিক লাগতো। এখন যখন হোম সিক লাগতো তখন চিন্তা করা শুরু করলাম যে আচ্ছা, ফিজিক্সে যদি আমি পড়াশোনা করি তাহলে আমি কি জীবনে বাসে যেতে পারবো কিনা, মানে জীবনে দেশে ফেরত যেতে পারবো কিনা। এটা তখন আমি সিরিয়াসলি চিন্তা করা শুরু করলাম, এর আগে কখনো আমি চিন্তাই করিনি। যখন সিরিয়াসলি চিন্তা করা শুরু করলাম তখন লাইক শিট, আসলেই তো, মানে ঠিক আছে আমার স্বপ্ন ওয়াইনবার্গের জন্য কাজ করার বা এদের সাথে কাজ করার, কিন্তু এদের সাথে কাজ করা মানে এরা কি জীবনে বাংলাদেশ যাবে? আচ্ছা, এদের সাথে কাজ করলাম না, আমি একাই বিশাল জিনিস হয়ে যাবো। যাও, কথার কথা, ছোটবেলায় মানুষ স্বপ্ন দেখে, নিজেকে অনেক বড় বড় জিনিস মনে করে। ছোটবেলায় যখন মানুষ র্যাম্বো দেখে না, মনে করে আমিই র্যাম্বো। ছোটবেলায় যখন হারকিউলিস দেখে, চিন্তা করে আমিই হারকিউলিস। তো আমিও ছোট ছিলাম। ইভেন দ্যাট sort of being the case, বাংলাদেশের ল্যাব আছে যে আমি sort of তোমার কি বলে এজ অফ সায়েন্সে রিসার্চ করতে পারবো। বাংলাদেশে at least এখনো নেই, বাট তখন তো again we are talking, I went to university in 1994, so মানে ওই মিড 90s আর কি। তো মিড 90s এ তো আরো ছিল না, ঠিক না? মিড 90s এ আরো ছিল না। তো তখন I was like না ভাই, আর again I got homesick, that was the main reason. So homesickness এর জন্য I was like না, ঠিক আছে, তাহলে দেশে যেতে পারি, এরকম কি পড়াশোনা করা যায়। সো তখন I started looking for things যেটা পড়াশোনা করা যায়, যেটা পড়াশোনা করে আমি দেশে ফেরত আসতে পারি। Okay, and so ওখানে sort of, so I was an economics major for a little bit. I did my minor in economics as well. I was a history major for a little bit. I minored in history as well. I was a literature major for a little bit. I was a philosophy major for a little bit. এবং 5-6 বার মেজর চেঞ্জ করে ফাইনালি পলিটিক্যাল সায়েন্সে I got my degree with a few majors in economics, history, সেই কারণে যে নিয়ে নিয়েছি আর কি, পড়াশোনা করে নিয়েছি। But I had a great time while doing it. So that's sort of the reason I didn't study political science, because I wanted to study political science. এবং তারপর আমি কাজও রাজনীতির সাথে করি। মানে আমি ইউনিভার্সিটি পাস করি 98 সালে, 1998। 98 সাল থেকে আমি রাজনীতিতে ঢুকি 2012 সালে। 98-2012, there's a huge 14-year gap. 14 years আসলে এত লম্বা না, but at least তোমাদের কাছে 14 years অনেক লম্বা। So there's a 14-year gap, because I've never thought of getting into politics. এর মাঝখানে আমি বাইরে কাজ করেছি, মানে দেশের বাইরে কাজ করেছি, দেশে কাজ করেছি, অনেক কিছু করেছি। 2009-তে যখন দেশে আসলাম, তখন 2009-তে দেশে এসে শুধু পড়ানো শুরু করিনি, আমি একটা খবরের কাগজের সাথে কাজ শুরু করেছিলাম। I was a columnist, ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ পেপার আছে, জি এখনো আমি শিওর আছে, হ্যাঁ বেশ বড়, জি আছে। তো ওটাতে আমি কলামনিস্ট ছিলাম পুরো 2009 থেকে 2014 পর্যন্ত। সো এভরি উইক আমার কলম ছাপা হতো। সো কলম যেহেতু ছাপা হতো, সো রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এবং পারিবারিক কারণে, মানে মনে করো যে বাংলাদেশের রাজনীতিতে এর আগে যারা অনেক বড় নাম ছিলেন, আজকেও যারা অনেক বড় নাম, তাদের অনেকের সাথে পারিবারিক ভাবে আমি তোমার কানেক্টেড, পারিবারিক ভাবে, মানে আত্মীয় স্বজন বা এইভাবে আমি তাদের সাথে কানেক্টেড। সো আমি অনেক ছোটবেলা থেকে রাজনীতি দেখছি, রাজনীতি দেখে আসছি, রাজনীতির কি হয় না হয়। আমি নিজে পার্টিকুলারলি ইন্টারেস্টেড ছিলাম না, বাট আমি নিজে দেখে এসেছি। সো আই নো কে কি করে, কেন করে, কিভাবে করে, কিছু দূর, মানে নিজে না করলে আবার পুরোটা বোঝা যায় না অবশ্যই, বাট কিছু দূর থেকে যতটা জানা সম্ভব ততটা জানতাম। তো 2012 সালে অ্যাক্টিভলি আমি অফিসিয়ালি রাজনীতিতে ঢুকি, কারণ হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব উনি ইন্তেকাল করেছেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন, ছোটবেলা থেকে ওনাকে চিনি। উনি আমাকে দাওয়াত জানান, কারণ আমি আবার এগেন তোমাদের একটা জিনিস বললাম, আমি কনসাল্টিং এর সাথে জড়িত ছিলাম, right? So, and the main thing I used to do is risk assessment, geographic risk assessment. So I mean geographic risk assessment related আমার expertise ছিল। বাট এনিওয়ে, কে কি বুঝে। তো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যেহেতু আমার, মানে ওনার সাথে আমার আঙ্কেল হিসেবে পরিচয় ছিল, সো ওনার সাথে আমার অনেক গল্প হতো।
আবার তারপর যখন আমি কলম লেখা শুরু করলাম, তো উনি আমার কলম সবসময় পড়তো প্রত্যেক দিন। আমার কলমটা বোধ হয় বৃহস্পতিবারে বের হতো না কি মঙ্গলবারে বের হতো, আমার কলমটা মঙ্গলবারে বের হতো, প্রত্যেক মঙ্গলবার সকালে এক্স্যাক্টলি 7:30, মানে বাই দ্য ক্লক এক্স্যাক্ট 7:30টায় SMS আসবে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের, বাবা এটা কি, এটা কি, এই শব্দটার মানে কি, এই পয়েন্টটা তুমি কেন বললে, একটা লম্বা এরকম উনি SMS পাঠাতো। হ্যাঁ, সো এই যে এই রেগুলার, ওনার সাথে খুব রেগুলার। মাঝে মধ্যে আমি একটু খেপে যেতাম, আপনি এটা কেন এরকম বললেন, এটা তো আমি ঠিক বলেছি, দুই এক সময় ওনার সম্বন্ধে নেগেটিভ লিখতাম। হ্যাঁ, উনি বলতে, বাবা এটা কিন্তু ন্যায় বিচার হয়নি, আসলে এটা সত্যি না, আমি এরকম এই ধরনের অনেক আলোচনা হতে হতে একটা পয়েন্টে উনি বলে, আর বাবা তুমি তো বুদ্ধি দাও মানুষকে, তুমি তো মানে যেটা করো কনসাল্টিং, বুদ্ধি দাও, আসো আমাকে বুদ্ধি দাও। আপনাকে কি বুদ্ধি দেবো, রাজনীতি আমি বুঝি? বলে না তুমি বুঝো, কি দরকার বোঝানোর আমাকে বলো, আমি সব অ্যাক্সেস তোমাকে, রিসোর্সেস তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, তুমি আমাকে বুদ্ধি দাও, কারণ আমি তখন উনি আমাকে বললেন যে উনার গ্র্যান্ড প্ল্যান কি, উনার ভিশন কি, উনি হি ওয়াজ এট দ্যাট টাইম, মানে আমি 2012 সালের কথা বলছি, 2012 সালে কিন্তু উনি অনেক বয়োজ্যেষ্ঠ, মানে হি ওয়াজ 80+। হ্যাঁ, তো 80+ কেউ যদি তোমাকে বলে যে দেখো আমার জীবনের শেষ ইচ্ছা, তখন তুমি আসলে বিশ্বাস করো তার জীবনের শেষ ইচ্ছা, ঠিক না? কারণ আর তাছাড়া কোনো কারণ নেই, 80+। সো এন্ড আই বিলিভ উনি আমাকে মিথ্যা বলেননি, উনি আমাকে সত্যিই বলেছেন, এবং ওনার শেষ ইচ্ছা ছিল, এবং তখন উনি আমাকে রিক্রুট করেন সেটা বাস্তবায়ন করার জন্য কিছু দূরও যদি আমি সহযোগিতা করতে পারি, সেই কারণে রিক্রুট করেন। সো সেখান থেকে আমি আসলে 2012 সালে অফিসিয়ালি বাংলাদেশ রাজনীতিতে ঢুকি, আমার এন্ট্রি হয় বাংলাদেশ রাজনীতিতে, এবং সেখানে কাজ করতে করতে, তোমাদের মনে থাকবে কিনা, ইউ গাইজ আর ভেরি ইয়াং, বাট 2013 সালটা খুব একটা ডিফিকাল্ট বছর ছিল বাংলাদেশের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, সবকিছু, বাট রাজনৈতিক কারণে বাকি সবকিছুর জন্য খুব একটা ডিফিকাল্ট বছর ছিল। এবং ওই ডিফিকাল্ট বছরটাতে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এবং ওনার রাজনৈতিক দল বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে, খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল ওনার দল, এবং উনি আমাকে ছোটবেলা থেকে কত আদর করেন, কত স্নেহ করেন, এগুলো কিছু কারণ হয়ে গেছিল, যে কারণে হঠাৎ করে আমি খুব নতুন একটা মানুষ, বুঝি কম, জানি কম, কারণ তখন আমি একদম ফ্রেশ, রাইট? 2012 সালে ঢুকেছি, 2013 সালে এইসব সিরিয়াস ঘটনা ঘটছে, মানে সিরিয়াস, মানে আমাকে যদি এখন কেউ বলতো যে যে আমি 2013 সালে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, ওই লেভেলের কাউকে ওই দায়িত্ব দিতে, আমি উল্টা চটকানি মারতাম, এইরকম বাচ্চা ছেলেকে তুই এইরকম গুরু দায়িত্ব দিবি, আমি নিজেই বলতাম। বাট এগেন তখন আমি এটাও বুঝি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের তখন অপশনস কম ছিলেন, কারণ বিশ্বাসের কিছু ব্যাপার আছে। বড় কাজ যখন হয়, তুমি দেখবে অনেক সময় তোমাদের বাবা মার কাজেও দেখবে যে যখন কোনো বড় কাজ হয়, শুধু এক্সপার্টিস না, কিন্তু বিশ্বাসটাও ম্যাটার করে, যে আমি আসলে একে বিশ্বাস করতে পারবো কিনা। সো ওরকম কিছু কাজের জন্য আমার সাথে ওনার যে সম্পর্ক ছিল, যে স্নেহটা ছিল, সবকিছুর জন্য উনি আমাকে অনেকগুলো বড় বড় দায়িত্ব দেন, এবং অনেক বড় বড় দায়িত্ব হঠাৎ করে পাবার কারণে অনেক বড় বড় ঘটনার একদম মানে পরিষ্কার সম্মুখীন আমি হই, মানে সামনে থেকে একদম কাছ থেকে দাঁড়িয়ে অনেক কিছু দেখি, যেগুলো মনে করো আজ থেকে 20 বছর পর হয়তো ইতিহাসের পাতায় উঠবে, হয়তো আমি নিজেও উঠাবো, আমি নিজেও লিখবো। হ্যাঁ, যেগুলো অনেকে হয়তো বললে বিশ্বাস হবে না, বা মানুষ বিশ্বাস করবে না, লাইক সিনেমার সময়, সিনেমাতে আমরা অনেক সময় অনেক কিছু দেখি না, আরে দূর এটা সিনেমা বলে, এটা কি আর বাস্তবে সম্ভব? বাস্তবটা সিনেমার থেকে অনেক বেশি কঠিন। বাট পয়েন্ট হলো যে এরকম অনেক কিছু তখন দেখে একটা জায়গায় আসি, যে তখন আমি নিজেও রিয়েলাইজ করি যে আমরা যে জায়গায় আছি, যেমন প্রথমে তোমাদেরকে বলছিলাম যে নর্থ সাউথের স্টুডেন্ট, তোমাদের কিছু গুরু দায়িত্ব আছে, সিমিলারলি আমিও কিছু কোনো একটা জায়গা থেকে এসেছি, যেখানে কিছু অ্যাবিলিটি আমার আছে, কিছু কানেকশনস আমার আছে, কিছু রিসোর্সেস আমার আছে। তো তখন আমারও পরিষ্কার উপলব্ধিটা হয় যে কিছু গুরু দায়িত্ব, কিছু দায়িত্ব তাহলে আমার আছে, কিছু জিনিস হয়তো আমার আসলে, সেটা রিস্ক নিয়ে হোক বা যেটা নিয়ে হোক, কিছু জিনিস হয়তো আসলে এই দেশ, এই জাতি, এই সমাজ, আগামী সমাজ, তাদের প্রাপ্য আমার কাছ থেকে, এবং আমার দিতে চেষ্টা করাটা, আমি দিতে পারবো কিনা, বা আমি দেওয়ার মতো মানুষও কিনা আমার জানার দরকার নেই, আমার দায়িত্ব হলো দিতে চেষ্টা করা, এবং তখন থেকে আমি সেই কাজটা করে যাচ্ছি। সো দ্যাটস হাউ আই গট ইনটু পলিটিক্স, এন্ড দ্যাটস ওয়াই আই এম ইন পলিটিক্স। So, sir, now that you're in politics, sir, do you believe that political science is the best tool to make students more aware of the current political circumstances of the country? দিস ইজ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি। দেখো, একটা জিনিস কি হয়, তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে পরিষ্কার করে তোমাদের শিক্ষকরা বলে না যে প্র্যাকটিক্যাল লাইফ আর একাডেমিয়ার মধ্যে আকাশ পাতাল একটা ফারাক আছে, আকাশ পাতাল। সো যে তোমার মনে করো ম্যানেজমেন্ট সায়েন্সের একাডেমিক, ম্যানেজমেন্ট সায়েন্সের যে একাডেমিক, তার দ্বারা ব্যবসা সম্ভব না, এবং তার দ্বারা একটা কোম্পানি ম্যানেজ করা সম্ভব না, মানে ব্যবসা তো পরের কথা, দ্যাটস এন্টারপ্রেনারশিপ ইজ সামথিং এলস, বাট জাস্ট বিইং এ গুড ম্যানেজার সম্ভব না, মানে একাডেমিয়া আর প্র্যাকটিক্যাল লাইফ আর কমপ্লিটলি ডিফারেন্ট। তার জন্য কিন্তু যে তোমার ম্যানেজমেন্টে একাডেমিক হবে, সে কিন্তু এমবিএ পড়াশোনা করবে না,
সে কিন্তু এমবিএ পড়াশোনা করবে না, জি, জি। সে মাস্টার ইন ম্যানেজারিয়াল সায়েন্সেস বা এরকম কিছু একটা পড়াশোনা করবে, নট এমবিএ, তারপর সে পিএইচডি তে ঢুকবে, সে কিন্তু এমবিএ করবে না। এমবিএ আবার টেকনিক্যাল ট্রেনিং ম্যানেজারদের জন্য। পয়েন্টটা বুঝতে পারছো? সো পলিটিক্যাল সায়েন্সের পড়াশোনা ইজ একাডেমিয়া, ইটস একাডেমিক, ইটস গট নাথিং টু ডু উইথ টেকনিক্যাল কে রাজনীতি করবে, এটা ইম্পর্টেন্ট। আর অ্যাজ ফার এজ জ্ঞানের কথা জাকা যেটা বলছিল, আমি পরিষ্কার যেটা বিশ্বাস করি যে ইতিহাসের জ্ঞান, ইতিহাসের ভালো কিছু দূর স্বচ্ছ, কারণ ইতিহাসের পুরো স্বচ্ছ জ্ঞান তো হতে পারে না, বাট কিছু দূর স্বচ্ছ এবং ভালো জ্ঞান যদি একটা পলিটির ভেতরে থাকে, মানে একটা এলাকার জনগণের ভেতরে থাকে, তাহলে ওই এলাকার রাজনীতি সবসময় মোটামুটি হলেও সুন্দর স্বচ্ছ হবে। তো ইতিহাসের জ্ঞানটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটায় এগেন আমরা বারবার আমাদের ইউথদেরকে ফেল করে, আমি আজকে আমার ক্লাস ছিল, অনলাইন ক্লাসে, দেখো আজকে ক্লাস ছিল, আজকে আমার কয়েকটা ক্লাসের স্টুডেন্টসদের সাথে আলোচনা করছিলাম যে আমরা অনেক সময়, এই যে যেমন মনে করো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওই অটো পাশের ছাত্রছাত্রীদের কি বেহাল অবস্থা, জিজ্ঞেস করা হচ্ছে আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংরেজি কি বলো, কেউ বলছে আই এম জিপিএ 5, কেউ বলছে জিপিএ 5 উইল বি, এরকম উল্টাপাল্টা। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, 15ই অগস্ট, এই ধরনের মানে ভুলভাল বলছে, এবং সবাই খুব মজা নিচ্ছে, খুব হাসছে, লাইক খুব হাসির জিনিস আসলে, হ্যাঁ, এবং হয়তো দেখে একটু সাময়িকভাবে হাসি পাবার কথা, ফেয়ার এনাফ, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এটা কিন্তু একেবারে হাসির জিনিস, এটা অত্যন্ত কষ্টের এবং দুঃখ পাবার মতো জিনিস যে আমরা আমাদের তরুণ সমাজকে, আমরা আমাদের ইউথকে কত খারাপ ভাবে ফেল করেছি যে তারা বেসিক নলেজ তাদের নেই। It was not their duty to gain the knowledge, একটু খেয়াল করো, কিন্তু it was not their duty to gain the knowledge, it was all of our duty to ensure they gain the knowledge, they have access to this knowledge, right? জি স্যার। Right. So ওই যে মোশাররফ করিমের নাম কিন্তু এরা কেউ ভুল বলবে না, মোশাররফ করিমের নাম এরা কেউ ভুল বলবে না, and it's not their fault. যদি তাজুদ্দিন আহমেদের নাম এরা না বলতে পারে, এটা এদের দোষ না, এবং এদের উপরে হাসা উচিত না, নিজের উপরে কাঁদা উচিত, নিজের উপরে রাগ হওয়া উচিত যে উই হ্যাভ ফেইলড আওয়ার ইউথ টু দিস লেভেল, যে আমাদের দেশের ইউথ এখন আই এম জিপিএ 5, ইটস নট ফানি। সো এই যে ফেল গুলো করেছি আমরা, কারণ আমরা সঠিকভাবে নলেজ পৌঁছে দিতে পারি, এবং দ্যাটস অলসো অ্যানাদার রিজন যে আমরা ইতিহাসের নলেজটা সঠিকভাবে পৌঁছে দেইনি বা দিতে পারি, হোয়াটএভার দ্য কেস মে বি। সেটা যদি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, সঠিকভাবে পৌঁছে দেওয়া শুরু করি, তাহলে আগামীর বাংলাদেশ স্বচ্ছ রাজনীতির বাংলাদেশ হবে। আর স্বচ্ছ রাজনীতির বাংলাদেশ হলে আসলেই ওই যে উন্নয়ন বলে না, যে কে বলে এটা ইম্পর্টেন্ট না, বলে, হ্যাঁ, আসলে ইউ উইল সি অ্যাবসলিউট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন দিস কান্ট্রি, প্রপার উন্নয়ন দেখবে ইন দিস কান্ট্রি, that's what I believe. Sir, I believe that when it comes to knowledge, one of the most knowledgeable places in the entire world is Oxford. And I believe that, I have always, when I'm personally on Oxford and how elite it is, how lucky people are to study in Oxford University. And since you have been in Oxford, you did your master's from there. Apni ekটু আপনার experience যদি বলতেন, আপনার কেমন লাগলো অক্সফোর্ডে? How was it in the campus and how was the entire experience like, sir? একটু যদি আমাদের share করতেন। Oxford is a wonderful place. মানে as in campus wise খুব সুন্দর জায়গা, 1000 বছর পুরনো ক্যাম্পাস, খুব সুন্দর জায়গা, অনেক চুরি করা আর্কিটেকচার আছে ওখানে, মানে ওই যে কলোনিয়াল সরকার যখন করেছে অন্য জায়গায় চুরি করে, মনে করো আমাদের দেশের মতো জায়গায় চুরি করে ওরা ওখানে বড় বড় বানিয়েছে, বুঝছো? সো বাট চুরির জিনিস তুমি যদি ইতিহাস না জানো, দেখতে খুব সুন্দর লাগে, খুব মজা লাগে। সো ইটস a very nice place and it's a beautiful campus. It is an open place for learning. মানে আসলে শিক্ষার জায়গা, এবং শিক্ষার জায়গা cannot be constrained. হ্যাঁ, তোমাকে মানে কষ্ট কাঠিন্যের মধ্যে তোমাকে শিক্ষা দেওয়া যাবে না। যেমন মনে করো, এই তোমরা জামা কাপড় এটাই পড়তে হবে, অন্য কিছু পড়তে পারবে না, তোমার এটাই করতে হবে, অন্য কিছু করতে পারবে না, সবাইকে এইভাবে স্যালুট দিয়ে সালামি দিতে হবে, তাছাড়া বলতে পারবে না। এরকম যদি তুমি শক্ত নিয়ম বানাও, সেখানে সর্ট অফ পরিষ্কার ফ্লো অফ নলেজ হবে না, বুঝছো? কারণ ক্রিয়েটিভ মাইন্ডসরা আর ক্রিয়েটিভ থাকতে পারবে না। So Oxford is one of those places, one of those rare places বলবো না, but one of those brilliant places যেখানে this thing happens, where everybody is open to new information, everybody is accepting. ওটা একটা সুন্দর জিনিস আছে। And obviously sort of তোমার শেখার অনেক কিছু আছে, মানে তুমি অক্সফোর্ডে যখন যাবে তুমি অনেক জ্ঞানী মানুষ পাবে,
অনেক জ্ঞানী মানুষ পাবে। মানে মনে করো তোমার বিশ্ববিদ্যালয়ে তুমি হাঁটছো, যে কোনায় বাড়ি খাচ্ছ মোটামুটি একটা জ্ঞানী ব্যক্তি পাচ্ছ। যেমন মনে করো আমার খুব পরিচিত, মানে যখন আমি অক্সফোর্ডে ছিলাম, যাদের সাথে আমার মানে আমার ডিপার্টমেন্টের বাইরে যাদের সাথে আমি গল্প করতাম, আমার ডিপার্টমেন্টের বাইরে যাদের সাথে গল্প করতাম, এরকম লোকজন ছিল যে এক দেশের এক্স ফরেন মিনিস্টার, আরেক দেশের এক্স ল সেক্রেটারি, মানে মিনিস্ট্রি অফ ল সেক্রেটারি, এরকম। তারা এখন হায়ার মাস্টার্স বা পিএইচডি করতে এসছে। 50-year-old, 60-year-old, 60, close to 70, এরকম এদের সাথে বসে গল্প করছি। মানে সে কিন্তু এক দেশের এক্স মিনিস্টার, মানে দুদিন আগে তার সাথে কথা বলতে হলে 5টা তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। হ্যাঁ, এখন বসে অলমোস্ট দোস্ত বন্ধুর মতো, এবং দোস্ত বন্ধুর মতো, কারণ বাংলাদেশ না তো যে জি মামা চাচা আপনি এরকম করে কথা বলতে হবে না, তুমি সুন্দর করে দোস্ত বন্ধুর মতো কথা বলতে পারো, তোমরা আলোচনা করতে পারো, এই জিনিসগুলো ছিল। তবে একটা জিনিস, মানে আমি আমার জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময়টা ছিল অক্সফোর্ডে, বিকজ I met my wife there. উনি ওখানে পড়াশোনা করতেন, ওখানে ওনার সাথে পরিচয়, এবং মানে অক্সফোর্ড মারাত্মক জায়গা, অক্সফোর্ডে জ্ঞানের ভান্ডার সবকিছু আছে, কিন্তু বাবা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আই মেট হার দেয়ার, ওনার সাথে ওখানে পরিচয়, এবং দেন উই স্টার্টেড আওয়ার লাইফ টুগেদার। সো আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অক্সফোর্ড এর স্মৃতি, অক্সফোর্ডের সবকিছু ওই জায়গায়। এবং আমরা দুজনই, যেহেতু আমরা দুজনই অক্সফোর্ডের ছাত্রছাত্রী ছিলাম, আমরা দুজনই আমাদের বাচ্চাদেরও বলি যে আপনারা অক্সফোর্ডে যাবেন, এবং আপনারা যখন অক্সফোর্ডে যাবেন তখন আমরা আমাদের রিলিভ আর হানিমুন টাইপের আমরা অক্সফোর্ডে যাবো। So, sir, if you had to say a few things in regards to the major difference in education system in foreign countries and in our countries, and how could we possibly improve our system? দুটো কমপ্লিটলি ভিন্ন জিনিস। ফার্স্ট অফ অল রাখা যে বিভিন্ন দেশে বিভিন্ন এডুকেশন সিস্টেম বা বিভিন্ন ভাবে তারা এডুকেশন সিস্টেম ব্যবস্থাটা করে। হ্যাঁ, যেমন মনে করো যে নর্ডিক অনেক কান্ট্রিজ আছে যেখানে, বা জার্মানিও এখন, মানে এডুকেশন ফ্রি। মানে পয়েন্টটা হলো যে তুমি যদি এডুকেটেড হও, তুমি আগামী 20 বছর 30 বছর সোসাইটিকে যে ভ্যালুটা দিবে, সেটার দাম তোমার এই ডিগ্রির যে খরচ তার থেকে অনেক 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 বেশি। সো সোসাইটি এখন তোমার উপরে 10 লাখ টাকা খরচ করছে, তুমি যেন ডিগ্রিটা পাও, তুমি একটা পয়সাও দিবে না, কিন্তু তারপর যে তুমি 30 বছর কাজ করবে, তুমি নিজের কাজই করবে, কিন্তু তোমার কাজ এত উন্নত মানের হবে যে ওই 30 লাখ না 30 কোটি টাকা তুমি সোসাইটিকে ফেরত দেবে। তো তাহলে সোসাইটির এই যে 10 লাখ টাকা বা 30 লাখ টাকা ইজ ওয়ার্থফুল ইনভেস্টমেন্ট। সো এইটা একটা ব্যাপার আছে। সাথে অবভিয়াসলি মনে করো বাইরেও খারাপ ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি আছে, আবার কিছু দেশে অন অ্যাভারেজ ইউনিভার্সিটি গুলো বেটার দেন আদার কান্ট্রিজ। তুমি জার্মানিতে যাও বা হয়তো ইউকে তে যাও, ইউকেতে আবার খারাপ ইউনিভার্সিটি অনেক আছে, ভালো ভালো যেমন আজকে জার্মানি সম্বন্ধে আমি কম জানি, বাট এরকম মানে মনে করো ভালো খারাপ মিলিয়ে। হ্যাঁ, তো মনে করো হয়তো হতে পারে যে জার্মানির যেটা মোটামুটি ভালো ইউনিভার্সিটি, হ্যাঁ, হয়তো সেটা নর্থ সাউথ স্ট্যান্ডার্ড, সেটা হতেই পারে। আই ডোন্ট নো, এগেন আমি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড সম্বন্ধে বেশি জানি না, আমি বেশি বলবো না, ওকে, বাট এটা হতেই পারে। সো এখানে আকাশ পাতাল ফারাক হয়তো নেই। পয়েন্টটা হলো যে এডুকেশন ইটসেলফ ইজ চেঞ্জিং। দেখেন, আমি আমার ছাত্রছাত্রীদের এই কথাটা বলি যে আগামী 20 বছর পর 50 বছর পর তোমরা হয়তো ইউনিভার্সিটি যাবে না, 1000 বছর পুরনো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কিন্তু আর 100 বছর পর থাকবে কিনা এটা নিয়ে বড় সন্দেহ আছে। বিকজ গত 5-7 হাজার বছরের হিউম্যান সিভিলাইজেশনের মানে রিটেন রেকর্ড আমাদের যতদিন আছে, এই রিটেন রেকর্ডসে আমরা যেভাবে জীবনযাপন করতাম এখন আর সেভাবে করি না। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 5000 বা 10,000 বছর আগ থেকে 30 বছর আগ পর্যন্ত নলেজ ওয়াজ এ রেয়ার কমোডিটি, ওয়াজ এ স্কেয়ার্স রিসোর্স। সবার কাছে নেই, সহজে পাওয়া যায় না, এবং অল্প যে কয়েকজনের কাছে আছে তাদের কাছ থেকে পেতে হলে তারা বিশ্ববিদ্যালয়ে আছে, তুমি বিশ্ববিদ্যালয়েই যেতে হবে, তাদের সাথেই বসতে হবে, তাদের সাথেই সময় কাটাতে হবে, তাদের কাগজগুলোই পড়তে হবে, তারপর তুমি জ্ঞানটা পাবে। এছাড়া আর কোনো উপায় ছিল না। আজ থেকে 30 বছর আগ পর্যন্ত, 5000 বছর আগে চলে যাও একই জিনিস, 2000 বছর আগে চলে যাও একই জিনিস, 1500 বছর আগে তুমি মাদ্রাসায় চলে যাও বাগদাদে বা হোয়াটএভার, একই জিনিস, 30 বছর আগে তুমি অক্সফোর্ডে যাও বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও, একই জিনিস। আজকে আর এক জিনিস না, আর এক জিনিস না। আজকে জিদান তুমি ল ফ্যাকাল্টির আন্ডারে যা পড়বে, বা আরেকটা ছেলে বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে যা পড়বে, বা আরেকটা ছেলে ইকোনমিক্স ফ্যাকাল্টি বা পলিটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে যা পড়বে, এই প্রত্যেকটা জিনিস ফ্রি অফ চার্জ ইন্টারনেটে পাওয়া যায়, ফ্রি অফ চার্জ ইন্টারনেটে পাওয়া যায়। আজ থেকে 30 বছর আগ পর্যন্ত এটা কোথাও ফ্রি অফ চার্জ শুধু না, পাওয়াই যেত না, তোমার ওই জায়গাটাই শুধু যেতে হবে। এখন ফ্রি অফ চার্জ পাওয়া। তো মনে করো কথার কথা জিদান কনস্টিটিউশন ল পার্টিকুলার একটা অ্যাসপেক্ট নিয়ে ওর টিচারের কাছে পড়ছে,
ওর টিচার হয়তো ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, ডিগ্রি পেয়েছে, ঠিক আছে, কিন্তু ওই সেম জিনিসটার উপরে 2 ঘন্টার লেকচার হার্ভার্ডের নাম্বার 1 প্রফেসরের ইউটিউবে অলরেডি আছে, ইয়েলের নাম্বার 1 প্রফেসরের ইউটিউবে অলরেডি আছে। তাহলে এটা ফ্রি পাওয়া যাচ্ছে। প্লাস ইউ ক্যান মেক দ্য আর্গুমেন্ট যে ইয়েলের বা ইউটিউবের বা হার্ভার্ডের প্রফেসর যার বইটা পড়ে তোমার টিচার তোমাকে পড়াচ্ছে, তার লেকচারটা আরো বেটার। You can make that argument. বলছি না, not necessarily better. But তাহলে so knowledge is for free. Absolutely free. এটা মানব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে এর আগে কখনো ছিল না। আজকে যেহেতু ফ্রি, তাহলে সোশ্যাল চেঞ্জ এটার সাথে জড়িত হবে সামনে যে। সামনে যে সোশ্যাল চেঞ্জ যখন হবে, তখন কি আর এই জিনিসটা এইভাবে কাজ করবে? তোমরা আর লাখ লাখ টাকা দিয়ে ইউনিভার্সিটি যাবে? ভাই ফ্রি তো। এখন আরো কিছুদিন তোমরা যাবে, কারণ কি চাকরির জন্য ডিগ্রিটা দেখাতে হবে। কিন্তু ডিগ্রিটা দেখিয়ে যারা চাকরি দিচ্ছে, তারাও আস্তে আস্তে 10 বছর 20 বছর 30 বছরের মধ্যে জেনে যাবে যে আসলে এই ডিগ্রি তো খুব বেশি দাম নেই, এটা তো ফ্রিতে পাওয়া যায়। তারা জানবে না। তখন অন্য কোনো সিস্টেম, ইভ্যালুয়েশন সিস্টেম তৈরি হবে যেখানে ওই ডিগ্রি কাগজটা তোমার লাগবে না। সো জ্ঞানটা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, যেই মুহূর্তে ডিগ্রি কাগজটা তোমার লাগবে না, এই ইভ্যালুয়েশন সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, সেই মুহূর্তে তুমি আর ইউনিভার্সিটি যাবে না স্যার। চিন্তা করো তো। না, তুমি যাবে না, কেউ যাবে না। সো 50 years 100 years may even be 20 years from now, universities are going to stop existing. They won't exist. So things will change massively. I don't know, we can't predict exactly how things will change, but things will change massively. Sure. Sir, I would also like to ask you about your book that you published called Just a Thought. So bookটার ব্যাপারে যদি একটু বলতেন। Sure, Just a Thought আসলে was a compilation. এই যে আমি তোমার যে কলামনিস্ট ছিলাম যে ইন্ডিপেন্ডেন্টের, প্রত্যেক টিউসডেতে আমার কলামটা ছাপতাম, ওটার একটা সংকলন। সো ওটার থেকে সো I wrote for 4 years, right? 4 years মানে 250 উপরে পিসেস I wrote. সো ওখান থেকে হয়তো 70-80টা পিস নিয়ে 70-80 পিসেস নিয়ে একটা কালেকশন জাস্ট সো এটা মানে সো ইটস নট রিয়েলি অ্যান একাডেমিক ওয়ার্ক, ইটস আ ফান রিডিং ওয়ার্ক। আচ্ছা, পড়ে মজা পাবে, সমাজ রাজনীতি এগুলো সম্বন্ধে একটু জানবে, কিন্তু পড়ে মজা পেতে পেতে জানবে। কারণ আমার কলমটা ওই ধরনের কলম ছিল, মানে আমি যখন ইন্ডিপেন্ডেন্টের তখন যিনি এডিটর ছিলেন, he was a veteran journalist and a veteran editor, এই দেশের one of the most respected editors at that time. উনি ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে। বাট এনিওয়ে, তো উনি তখন আমাকে বলেছিলেন যে শোনো, আমার রাজনীতি নিয়ে লেখার লোক আছে, আমার অর্থনীতি নিয়ে লেখার লোক আছে। বাবা উনিও আবার, ওনার সাথে আমার ওই আঙ্কেল টাইপেরই পরিচয় ছিল, খুব স্নেহ। উনিও আমাকে বলে যে শোনো, তুমি ইন্টারেস্টিং ভাবে চিন্তা করো, তোমার সাথে কথা বলতে আমার যেরকম মজা লাগে, তোমার লেখা পড়তে যেন আমার সেরকম মজা লাগতে হবে, তুমি ওইভাবে তোমার কলমটা লিখো। সো মানে আইডিয়াটাই ছিল হলো যে সোশ্যাল সব অ্যাসপেক্টের উপরে আমি কমেন্ট করব, কিন্তু কমেন্টটা কোনো একটা সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে বা কোনো একটা মানে ইটস গোটা বি মানে সো তুমি সোশ্যাল সোসাইটির কোনো একটা জিনিস নিয়ে তুমি আরেকটু বেটার বুঝতে পারবে, একটু মজাও পাবে, সাথে নতুন কিছু জ্ঞান তুমি অর্জন করবে। তো প্রত্যেকটা কলম পিসের এই ধরনের আইডিয়াস ছিল। তো তুমি যে যদি কলম পিস গুলো দেখো, তুমি দেখবে হঠাৎ করে হয়তো আই ডোন্ট নো বাংলাদেশের রাজনীতির সাথে পার্টিকেল ফিজিক্স নিয়ে কথা হচ্ছে, আচ্ছা, ওকে, বা তোমার বিহেভিয়ারাল ইকোনমিক্স এর সাথে রিলেটেড স্কুলে বাচ্চাদের কি পড়ানো উচিত এটা নিয়ে কথা, মানে এরকম মানে উইয়ার্ড জিনিসের কম্বিনেশন করে, সো দ্যাট দে আর ফান ডিসকাশনস। So that's what that book was about. Sure. So far I absolutely love the discussion. Like me and Zaka both, the audience loved the discussion as well. I think আমরা NEC Talks একটা fun একটা round করে থাকি, so it's sort of like a হালকা rapid fire টাইপের। I hope যে একটু fun হবে। So এটা মানে আমরা first যেটা করে থাকি this or that. So first আমি বলছি, এরপরে জাকা একটা অপশন দিবে। So if you have to choose between music or sports, কোনটা চুজ করবে? এটা আনসারেবল কোশ্চেন না, মানে দুটোই করব আমি, ছাড়া কেন থাকবো? মানে as long as I have a body, মানে আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ততক্ষণ পর্যন্ত I need sports, I need that exhilaration. মানে মনে করো এই যে আজকে I turned 47 yesterday, গতকাল I turned 47। তো এই যে 47 বছর বয়সে, 47 বেশি না, শুনতে বেশি মনে হয় কারণ ওদের বয়স কম, কিন্তু 47 আসলে বেশি না। কিন্তু আমার বন্ধু বান্ধবরা অনেকে একদম ধিমি হয়ে গেছেন, মানে দেখে মনে হয় যে দাদা, বা এত বড় দাড়ি, চুল এখান থেকে শেষ হয়ে যায় আর দাড়ি এখানে যে শেষ হয়, এরকম অবস্থা। এরকম অনেকে আছেন, বিকজ তারা কোনো খেলাধুলা করেন না, বাড়িতে বসে থাকে। সো as long as you have the physical existence, খেলাধুলা খুব ইম্পর্টেন্ট। সো না, খেলাধুলা ছাড়া থাকতে পারবো। আবার as long as I have a mind and I can appreciate beauty,
how can you not, how can you live without music? Music is one of the most beautiful things you can think of, imaginable, right? Yes, sir. মিউজিক, পোয়েট্রি, এর থেকে সুন্দর কি হতে পারে? একটা গান, তুমি একটা ছবি তুমি 2 বার দেখলে, 3 বার দেখলে, 5 বার দেখলে, 6 বারের বললো আচ্ছা খুব সুন্দর ছবি, বাট দেখা শেষ। বাট যে গানটা তোমাকে নাড়া দেয়, sort of moves you, এই গানটা তো আমার এমন বহুত গান আছে বাবা, আমি একবারে 100 বার শুনে ফেললেও আমার কাছে মনে হয় যে আবার নতুন নতুন শুনছি। So how can you, না খুব বাজে জিদান, না তোমাদের মতো স্মার্ট ছেলে পেলে এত বাজে চয়েসেস দিলে এটা হয়, বাট you pick two things both one can't live without. So no, I mean, this and that, there is no this or that, this and that. All right, sir. Zaka? Sir, public speaking or article writing? দুটোর ভেতরে, Yeah, which one would you choose? It's a difficult choice. Personally, it's an easy choice. I would say public speaking. কেন? Because public speaking এ আমি আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। সায়েন্টিফিক যখন আমরা লেখালেখি করি, সেই লেখাটার অনেক মজা দেয়, হ্যাঁ, কিন্তু সেই লেখাটা বেশি লোকজন পড়ে না। এটা আমরা নিজের শখের জন্য লিখি, প্লাস ওই লোকজন বলবে ওনার এতগুলা পাবলিশড, এই এর বেশি কিছু না, কিন্তু লোকজন পড়ে না। কিন্তু আমরা যখন পাবলিক স্পিকিং করি, উই ক্যান টাচ মোর পিপল। হ্যাঁ, বিকজ এগেইন সায়েন্টিফিক আর্টিকেল যখন আমরা লিখি, তখন ওটার আবার ভাষাটাও খুব সায়েন্টিফিক হয়। সো অনেক সময় যেটা হয় কি, যে নর্মাল জনগণ, মনে করো অনেক কিছু আছে হয়তো তুমি পড়ে হয়তো জিনিসটা বুঝতে তোমার কষ্ট হবে, সো এক পাতার পর 2 পাতা তুমি আর পড়বে না, আমার বুঝতে কষ্ট হচ্ছে, কেন এত কষ্ট কি দরকার, এটা দিয়ে কি আমাকে কেউ বেতন দিবে এটা পড়ার জন্য? না, তাহলে পড়ার কি দরকার, পড়বো। সো ওই হিসাবে, in order to reach more people, public speaking. All right, sir, tea or coffee? Tea. I do drink coffee. I don't mind coffee. I like coffee. Coffee is a Muslim drink. ঠিক আছে, এগেইন কফির কোনো ধর্ম নাই বাবা, আমি জাস্ট বলছি ওই যে ওই ট্রেডিশনাল কালচার ওয়াইজ, যে মুসলিম কালচারের সাথে ইসলামিক কালচারের সাথে, সো ডায়াবেসিড, ক্যালিফেট এন্ড বাগদাদ এন্ড হোয়াটনট, এই সব জায়গা থেকে কফি ফার্স্ট প্রচলন শুরু হয়। সেই হিসেবে আমি বলছি মুসলিম কালচারাল হিস্ট্রি আছে, টির কোনো মুসলিম ইসলামিক কালচারাল হিস্ট্রি নাই। টি হ্যাজ এ মোর হিস্ট্রি অফ অপারেশন, কলোনিয়াল হিস্ট্রি এন্ড হোয়াটনট, বাট হ্যাভিং সেড দ্যাট, ভাই আমার কাছে চা ভালো লাগে, কি করব, এটা ইতিহাসের ব্যাপার না। Sir, social media or daily newspaper? আমি ডেইলি নিউজপেপার পড়া বন্ধ করে দিয়েছি, কারণ নিউজপেপার কাগজের পেপার পড়া বন্ধ করে দিয়েছি, কারণ এখন তোমার অনলাইন পাওয়া যায়, অনেক বেশি কনভিনিয়েন্ট, অনেক কাগজ জমাট হয় না। হ্যাঁ, সো ওইটা। বাট তুমি যদি বলো নিউজপেপার ভার্সেস সোশ্যাল মিডিয়া, অ্যাজ এ নিউজপেপার পেজেস, সো নিউজপেপারে যে নিউজটা ছাপায় ভার্সেস সোশ্যাল মিডিয়া, তাহলে আমি তোমাকে বলবো দেয়ার ইজ নাথিং টু চুজ বিটুইন দেম, দেয়ার ইজ নাথিং। সোশ্যাল মিডিয়া যেমন কমপ্লিট ফ্ল্যাগ, হ্যাঁ, নিউজপেপার আজকাল তাই, নিউজপেপারে আমার মাঝে মধ্যে নিউজ ফিডে আসে, এই নায়িকা আইসক্রিম খেয়েছেন, এটা হলো নিউজ পিস। এই নায়ক বলেছেন তার ভুঁড়ি কম বা ভুঁড়ি বেশি, হোয়াটএভার, এটা চলে সোশ্যাল মিডিয়া তো এটাই। তাহলে এখন কে আইসক্রিম খেয়েছেন যদি আমার জানতেই হয়, আমি অপরিচিত নায়িকা সম্বন্ধে কেন জানবো? আমার পরিচিত জাকা আইসক্রিম খেয়েছে কিনা সেটা জানি তার থেকে, নাকি আমার পরিচিত জিদানের মেদ বাড়লো না কমলো সেটা জানা মোর ইম্পর্টেন্ট দেন কোন নায়ক আমি চিনি না, জীবনে দেখিনি, ওর মেদ বাড়লো কি কমলো, right? So I don't see any difference between the two today, social media and news. I follow both, but I don't see any difference. Sir, final question would be, if you had to choose between University of Texas or Oxford? তোমরা আমার কথা কিছুই শোনোনি তাহলে, Oxford, I know, of course, I know, sir. What's wrong with you? Oxford is my daughters, everything I have today, everything I am today. Our family, my daughters, the most important things to me. My day and night, my 24/7. সেগুলো সব I found from Oxford. তুমি অক্সফোর্ডের সাথে অন্য কিছু কম্পেয়ার করে কিভাবে? That's blasphemy. Sir, this is another interesting round. It's called describe the following in one word. So if you had to describe life of a politician in one word. Fulfilling. Many things came to mind, but the most important thing, fulfilling. Life of a faculty. Life of a teacher. Yes, sir. Fun. Studying in Oxford University. Romance. Life of a lawyer. I'm not a lawyer, so I don't know life of a lawyer.
Well, sir, it runs in the family. So if you When you like, have if you have lawyers around. That's true. I've got many lawyers in my family. That's true. It's Yeah. true. Life of a lawyer. I don't. Complex. Complex. Final one. Political science. If you had to describe that subject in one word. Knowledge. All right, sir. With that being Political said, science মানে political science তোমার বুঝতে হলে, to be very honest sure. with you, Zidan, political science তোমার ভালো করে বুঝতে হলে you have to understand many things. When you've got to understand economics, you've got to be almost an expert in economics, you've got to be almost an expert in history, you've got to be almost an expert in psychology, you've got to be almost an expert in sociology. So মানে এই সব কিছু আরো মাঝে মধ্যে chaos, complexity এগুলো থিওরিও চলে আসে। মানে এই সব কিছু মোটামুটি ভালোভাবে তুমি যদি না বোঝো, না জানো, তুমি আর যেটাই হও না কেন পলিটিক্স সায়েন্সে তুমি হাই একাডেমিক হতে পারবে। তুমি অন্যগুলোতে হতে পারবে বাকিগুলোকে না জেনে, কিন্তু এইটাতে হতে পারবে না। সো তাহলে it's like all sorts of knowledge comes in here. Sir, with that being said, thank you so very much. It was such an insightful and amazing session from our end. But I got to learn so many things myself. So your final thoughts on being a part of our show? মানে আপনার কেমন লাগলো এই পুরো এক্সপেরিয়েন্সটা? So আমি শোনো, Zidan, Zaka, first and foremost, thank you so much for inviting me. I had a great time তোমাদের দুজনের সাথে গল্প করে, যদিও গল্প আসলে কম হয়েছে, আমি কথা বেশি বলেছি, তোমরা শুনেছো বেশি, but still I had a great time তোমাদের সাথে গল্প করে, and I'm always open to speak to the youth. আমি ইউনিভার্সিটিতে পড়াই কিন্তু এই মেইন কারণটাতে, যে speak to the youth, and when I speak to the youth I try to impart some of the knowledge that I have been able to gain over the last 47 years in my life. আমি গত 47 বছরে যা শিখতে পেরেছি, যতটুকু অল্প শিখতে পেরেছি, যখনই আমি তরুণদের সাথে কথা বলি তখন আমি চেষ্টা করি সেটা যত সুন্দরভাবে তাদেরকে অল্প একটু হলেও দিতে চেষ্টা করি, এবং সেটা আমাকে সবসময় অত্যন্ত আনন্দ দেয়। এবং মানে so মানে this is one of the best things I do. So I'm always happy to talk to you. এবং কখনো যদি তোমরা স্পেশালি জ্ঞান ভিত্তিক কোনো আলোচনা করতে চাও, তোমাদের NSU টক্স বলো, যেখানেই বলো, বা তোমাদের ইউনিভার্সিটিতে কোনো জ্ঞান ভিত্তিক আলোচনা করতে চাও, call me anytime. If I can make time, I will be happy to come to you. তোমাদের সামনে এসে, তোমাদের মাঝে বসে, বা তোমাদের সাথে অনলাইনে যে কোনো ফোরামে জ্ঞান ভিত্তিক আলোচনা, কথাবার্তা, always count on me. I'm always happy to. And thank you to NSU Talks, thank you to all of NSU, and also congratulations. আজকে আমি দেখলাম বোধহয় NSU তোমাদের কনভোকেশন না তো, গ্র্যাজুয়েশন ছিল না? 23rd মজার। আমি এটারও অনেক মিমস দেখেছি আজকে, যে একদিকে গ্র্যাজুয়েশনের স্পিচ চলছে, চারিদিকে নিচে বোধহয় চ্যাট বক্সে লোকজন, পিপল আর হিটিং অন ইচ আদার, এই তুমি কেমন আছো, তোমার পাশে কে কে আছে, কতজন আছে, এই আমার পাশে আসবে, এখানে জিনিসপত্র। আবার কেউ একজন ভুল করে গোসলখানায় থাকতে ক্যামেরা অন করে দিয়েছিল বা কিছু, এরকম অনেক দেখেছি আমি। So it was fun learning, যে adapting to new circumstances, new graduations. But my congratulations to all the new NSU graduates যারা আজকে গ্রাজুয়েট করেছো, boys and girls, সবাইকে মুবারকবাদ, congratulations. You have brilliant life waiting in front of you, and to Zaka, Zidan, you guys as well. I'm sure এই যে NSU টক্স এর মাধ্যমে তোমরা অনেকের সাথে কথা বলছো, অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে। Take these learnings and spread it around you, and work to improve the world around you. Leave the world around you better than the way you found it. If everybody tries to do that, we will not have too many problems in this world anymore. Inshallah, sir. And with that being said, I would also like to congratulate to all our graduates. I think it's indeed an amazing day for all of them. And with that being said, it's a good night from us, both me and Zaka. Thank you so very much for joining this wonderful session. And thank you once again, sir, for this insightful session. Thank you so very much. Thank you. You guys are brilliant. Thank you, sir. very much. Good Good night.